এটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে ব্যাপারটা। এইবার যেটা মেন ব্যাপারটা বোঝা সেটা হচ্ছে কি আমরা যখন এই লাস্ট ওইটা একটু লিখি, এটা ওই যে 240। আচ্ছা আচ্ছা এবার যেটা মেন দরকার আমরা যেটাকে নিয়ে বুঝবো বা করবো সেই জায়গাটাকে একটু বোঝার বিষয় আছে। আজকে যেহেতু এই প্যারামিটার নিয়ে শুরু করলাম, এটা দিয়ে বোঝাই। আমরা যখন মার্কেটে এসছি, মার্কেট কিন্তু আমাদেরকে লোভ দিচ্ছে, তাই না? যে অনেক পয়সা বানানো যায়, অনেক পয়সা বানানো যায়। তাহলে লোক পয়সা বানাচ্ছে না কেন? এই কোশ্চেনটা তোমাদের মধ্যে আসছে না কেন? পয়সা বানানো যায় দেখছি, কিন্তু পয়সা বানাতে পারছে না কেন লোকে? এটা তো একটা বড় প্রশ্ন। নলেজ না, নলেজ সবসময় ম্যাটার করে না। এখানে সবার বড় প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা কেউ লম্বা সময় ধরে থাকতে চাইছি না, আমাদের তুরন্ত পয়সা চাই। এই লটারির মতন কাটলাম, কালকে সকালবেলা লটারি টিকিটই যাবে। এখন যদি তোমার কাছে কেউ লটারি টিকিট বিক্রি করে যে এখন কেন হোলি বাম্পার, দেখবে এখন জানুয়ারি মাস, হোলি তো 3 তারিখে মার্চ মাসে, তাহলে পুরো 2 মাস বাকি রয়েছে মাঝখানে, ফেব্রুয়ারি মার্চ পুরোটা বাকি। তারপর তো হোলির বাম্পারটা খেলা হবে, তাহলে পরের দিন রেজাল্ট বেরোবে 4 তারিখ কি 5 তারিখ। আজকে তোমাকে যদি বলে 500 টাকা দিয়ে হোলি বাম্পার কেন, 10 কোটি টাকা আছে প্রাইস, কিন্তু তুমি কিনবে না। কেন বলতো? তুমি 2 মাস ধরে ওয়েট করতে চাইবে না। ঠিক এই 500 টাকা দিয়ে 2 তারিখে সকালবেলা তুমি কিনতে পারো। হ্যাঁ, 3 তারিখে তো খেলা কি পাই না পাই, আমার টাকাটা তো 500 টাকা আমার কাছে এতদিন থাকলো। জিনিসটা বোঝো, মানুষের মানসিকতা কিন্তু এইটাই। আমি 500 টাকাটা ইনভেস্টমেন্ট করছি কিসের জন্য? লটারিটা পাওয়ার জন্য। আমার ইনভেস্টমেন্টটা তো লটারি পাওয়ার জন্য, তাহলে আমি এত আগে থেকে কেন করবো? ঠিক, এটা প্রথম কথা। দ্বিতীয় কথাটা কি, লটারিটা একটা 50-50 চান্স পাবো না পাবো, এই তো চান্স নিয়ে। যদি তোমাকে বলে দিত যে আগে কাটলে পাওয়ার চান্স বেশি, তাহলে সবাই আগে কাটতো না? যদি বলে দিত পরে কাটলে চান্স বেশি, তাহলে সবাই পরে কাটতো না? এই যে জায়গাটা, এই জায়গাটাকে বুঝতে হবে যে যখন আমি ইনভেস্টমেন্টটা করছি আমার ব্রেন কিন্তু একটা কাজ করছে। ব্রেনের কাজটা কি? আমার টাকাটা লোকের কাছে কম সময় পড়ে থাকুক, এটাই মানসিকতা আমাদের। তাহলে যে কিরকম, যখন আমরা কোনো জায়গায় জমি কিনতে চাই, তো জমি কেনার সময় ধরো 20 লাখ টাকা দিয়ে জমিটা কিনতে হবে, আর তোমার কাছে 12 লাখ টাকা রয়েছে, আরো 8 লাখ টাকা জোগাড় করেই দেবে, কিন্তু জমিটা যদি বিক্রি হয়ে যায় তোমার লস। এটা আমাদের মানসিকতার মধ্যে থাকে যে এটা নিলে আমার অনেকগুলো কাজ হতে পারত। তোমার কাছে 12 লাখ থাকলে তুমি ওকে 5 লাখ টাকা দিয়ে অ্যাডভান্স করবে, আর 8 লাখ টাকা জোগাড় করার একটা টাইম নিয়ে নেবে। খালি 8 লাখ জোগাড় করলে তো হবে না, আরো 1-1.5 লাখ টাকা তো জমি রেজিস্ট্রি করতেও লাগবে, তাই তোমাকে 10 লাখ জোগাড় করতে হবে। এবার তুমি যদি কনফার্ম থাকো যে 4-5 মাস পরে আমার কাছে 8 লাখ 10 লাখ টাকার এফডি হবে আরো, তাহলে তুমি কিন্তু ওই 5 লাখ টাকা দিয়ে অ্যাডভান্স করবে কি। কিন্তু জমির মালিক যদি বলে না আমাকে 10 লাখ টাকার মতন দেন, তারপরে আমি আপনাকে 1 বছর সময় দিলাম আপনি করেন, তোমার কিন্তু কষ্ট বোধ হবে। কেন বলতো? তোমার মনে হবে যে জমির মালিক আমাকে জমি টমি কিছুই দিচ্ছে না, আমার থেকে 10 লাখ টাকা নিয়ে নিল। 1 বছর পরে আমি জমিটা নেব, আরো 10 লাখ জোগাড় করার পরে, তাহলে আমার টাকাটা ওর কাছে রয়ে গেছে। এবার জমির মালিক কি ভাবছে? এবার তুমি তো তোমার দিক থেকে ভাবলে, এবার জমির মালিক কি ভাবছে? আমি জমিটা আজকের ডেটে রেট ঠিক করলাম, 1 বছর পরে রেজিস্ট্রি করবো, তাহলে জমির দামটা তো 24 লাখ হতেই পারতো। এই জমির মালিক থেকেও তো দেখতে হবে জিনিসটাকে। আমি তো আমার দিক থেকে দেখলাম, আমার 10 লাখ টাকাকে আমি আটকে রাখলাম, কিন্তু ওর দিক থেকে দেখো ও 20 লাখ টাকাই আটকে দিল কিন্তু তোমার জন্য, খালি 10 লাখ টাকা নেওয়ার তাহলে। কেন? জমিটা তো 24 লাখ হলেও বেচতে পারবে না তোমাকে, কেন? তোমার সাথে তো 20 লাখের কন্ট্রাক্ট হয়ে গেল। তাহলে দুটো দিকই দেখতে হয় সবসময়, যে আমরা আমাদের মানসিকতা দিয়ে দেখছি, তো ওর মানসিকতা দিয়েও তো দেখার দরকার। ঠিক মার্কেটেও গেলে কিন্তু আমাদেরকে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হয়। আমরা কি করি, ইনভেস্টমেন্ট আর ট্রেডিং দুটোকে একসাথে যুক্ত করে ফেলি। ইনভেস্টমেন্ট আর ট্রেডিং এই দুটো জিনিস কিন্তু এক জিনিস না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন এক জিনিস না? ট্রেডিং মানে হচ্ছে কিনবো বেচবো এটা চলবে, আর ইনভেস্টমেন্ট মানে কি আমি পয়সাটা লাগিয়ে রেখে দেবো, আমার ওই কেনা বেচাটা কাজ না। তো মানুষ কিন্তু এই দুটো শব্দকে এক করে ফেলছে এখনকার দিনে।
তার একটা এক্সাম্পল দিই, আমরা 2019 সালে আমি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সাথে তো যুক্ত ছিলাম আগেও। তো তখন আমাদের একটা মিটিং হচ্ছিল কল্যাণীতে, এই সেন্ট্রাল পার্কের ওখানে একটা জায়গায় মিটিং হচ্ছিল। তো আমরা প্রায় 22-23 জন বসেছিলাম মিটিং এ। তো প্রত্যেকেরই কম বেশি 3 কোটি 4 কোটি টাকার ব্যবসা ছিল এখানে। মানে আমারই সবার কম ছিল 3,60,00,000। তাহলে বাকি 20 জনের কি রকম ছিল বোঝা যাচ্ছে ওই মিটিং এ দাঁড়িয়ে। তো এবার ওইখানে একটা ব্যক্তি এসে বসেছিল, বয়স্ক লোক, 65-70 কাছাকাছি বয়স হবে। তো মিটিংটার থেকে আমরা যখন মিটিং কমপ্লিট হয়ে গেল, লোকটা বলছে যে আমার কাছে একটা কাগজ আছে, ওটা আমি দেখাতে এসেছি। ওই একটা এজেন্টের সাথে ও এসেছে। ওটা ফ্র্যাঙ্কলিন বলে একটা কোম্পানি, মিউচুয়াল ফান্ড কোম্পানি ফ্র্যাঙ্কলিন। তো ফ্র্যাঙ্কলিনে উনি 20,000 টাকা জমা করেছিল 1993-তে। তাহলে 93 সালে করা মানে 7 বছর ওখানে কেটে গেছে, আর 2019 মানে হচ্ছে 19 বছর এখানে কেটেছে। তাহলে 26 বছর ধরে ওনার কাছে রয়েছে তো জিনিসটা। এবার ওই 20,000 টাকাটা ফান্ড ভ্যালু কত জানে না, কোথাও এখানে বলতে পারছে না কেউ। উনি বয়স্ক লোক, ওনার ছেলে বাইরে চাকরি করে। এবার ওইখানে যে আমাদেরকে ট্রেনিং নিতে এসেছিল চৌধুরী, মিস্টার চৌধুরী, সে বললো দাঁড়ান আপনার ফোলিও নম্বর দিয়ে আমি একটা চেক করার চেষ্টা করছি, সানডে তাও আজকে চেষ্টা করছি। তো সানডেতে উনি ওনার ক্ষমতা দিয়ে যে বিভিন্ন জায়গায় বড় বড় উপর লেভেলে আছে, যেহেতু উনি ওখান থেকে কথাবার্তা বলে 1 ঘন্টা পরে বললো কি আপনার বাড়িতে কে কে আছে। ওনাকে জিজ্ঞেস করলো, বলে আমার একটা ওয়াইফ আছে আর ছেলে আমেরিকা থাকে। বলছে এখন যদি আপনাকে বাড়ি যেতে হয় তাহলে আপনার সঙ্গ দিতে কে আসবে? বলে কেন, কি হয়েছে? বলে না আপনার সাথে যাওয়ার মতন। তো এজেন্টটা যে ছিল সুনীলবাবু বললো যে আমি আছি, ওনার সাথে গিয়ে আমি ওনাকে বাড়ি দিয়ে আসতে পারবো। বলে তাহলে এখানে আপনি কিভাবে এসেছেন? সুনীলবাবুকে জিজ্ঞেস করলো। বলে আমি স্কুটারে এসেছি, স্কুটিতে। বলছে আপনি একটুখানি, ওনার বাড়ি কত দূর এখান থেকে? বলছে এখান থেকে কিলোমিটার 4 হবে। বলে টোটোতে করে ওনাকে বাড়ি টাড়ি দিয়ে আসবেন। বলে কেন, কি হয়েছে? বলে ওই 20,000 টাকাটা 1993-তে ইনভেস্টমেন্ট ছিল। 2019-এ আমরা কথা বলছি। ওনার ফান্ড ভ্যালু হচ্ছে 76 লাখ। ঝটকা খাবে কি খাবে না লোকটা? উনি তখন বলছে আমি 30 বছর 32 বছর চাকরি করেছি, এই পাম্প ডিপার্টমেন্ট আছে না, জলের ইরিগেশন ডিপার্টমেন্টে চাকরি করেছি। আমার ছেলে আমেরিকা থেকে 16 বছর ধরে রয়েছে। ইন্ডিয়াতে খুব কম আছে, 2 বছর 4 বছরে একবার করে আসে 5-7 দিনের জন্য। বলছে আমি রিটায়ারমেন্ট করেছি আজকের থেকে 12 বছর আগে, মানে 72 ছিল মনে হয় সোনার বয়স। তো বলছে যে 12 বছর আগে রিটায়ারমেন্ট করে এত বছরে আমি এত টাকা পাইনি চাকরির থেকে। রিটায়ার করেছিল তো তখন এত টাকা পাইনি। আমি যেই বাড়িটাতে থাকি সেই বাড়িটার দামও প্রায় এরকমই এখন। আজকে 22-23 বছর ধরে কল্যাণীতে আমি রয়েছি। জিনিসগুলো উনি বলছে। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই রিটার্নটা কতটা হয়েছে। উনি জানতো না, তোলেনি, এই জন্য কিন্তু টাকাটা বাড়তে পেরেছে। আর যদি উনি জানতো, দেখতে পারতো, মোবাইল টোবাইল তখনকার দিনে এত স্মার্টফোন আসেনি 99-এ, ছোট ছোট স্মার্টফোন এসছে, সবে অল্প অল্প আসছে। আর তখন 3G চলে মার্কেটে, তখন তো 5G নেই, 4G নেই। তো সেই সময় দাঁড়িয়ে ওইসব দেখাটাও মুশকিল। আর ফ্র্যাঙ্কলিনের কোনো অফিস আমাদের কল্যাণীর মধ্যে নেই। তাহলে এই জায়গাটার থেকে দাঁড়িয়ে উনি দেখেও নি কিছু না, ওনার কাছে ওই কাগজটা পড়ে রয়েছে, কাগজটার বেসিসে রয়েছে। তো ওই কাগজটার বেসিস আজকে দাম কত? 76 লাখ টাকা। আজকের থেকে যখন 2019-এ, তখন নিফটি কোথায় ছিল? নিফটি ছিল কত? 14,000 কি 15,000-এ, ঠিক 15,000-এ ছিল নিফটি। এখন নিফটি কোথায় আছে? 26,000-এ, প্রায় ডবল হয়ে গেছে তো। তাহলে এই টাকাটা কোথায় গেছে এখন, যদি ওই দিন না বার করতে থাকতো নি? তাহলে 1.2 করোড়ের কাছাকাছি আসতো তো। হ্যাঁ, তাহলে জিনিসটা বোঝো সমস্যাটা কোথায় হয়। আমরা কিন্তু এই জায়গাটা বুঝে উঠতে পারছি না, ক্যালকুলেশনটা কিরকম। উনি এই যে 26টা বছরে 26 ইয়ার্স গেছে তো এখানে, এখানে 20,000 76 মানে 76 লাখ টাকাই বেড়েছে ধরেন না। 26 বছর নিয়েছে। আর 2019 থেকে 2026 মানে কতগুলো বছর? 7 বছর। 7 বছরে দেখো 50 লাখ টাকা বেড়েছে। কি এটা কেন হচ্ছে? এই জিনিসটাই হচ্ছে কি বোঝার মেন কারণ। আমরা এটাকেই বুঝতে চাইছি না। এটাই ক্যালকুলেশনটা কোন জায়গায়। আমি যদি এই 1.2টাকেও তুললাম না, আবার 7 বছরে কিন্তু এটা প্রায় 2 কোটি হয়ে যাবে।
কারণটা কি, এটা 20 থেকে বাড়তে বাড়তে এই জায়গায় এসেছিল, তো এবার তো 76 থেকে বাড়া শুরু করছে। মার্কেট যতবার ডবল হবে ততবার এই 76-এর টাকাটা ডবল হচ্ছে, এই টাকাটা ডবল হচ্ছে, ওই টাকাটা ডবল হচ্ছে, কিন্তু 20টা ডবল হচ্ছে না কিন্তু। তার মানে কি, যত লম্বা সময় ধরে আমি টিকে থাকবো মার্কেটে, তত বেশি বার আমার মাল্টিপল টাইমসে ফোল্ড হবে টাকাটা। এইটা হচ্ছে ইনভেস্টমেন্টের একটা সবার বড় গুণ, যে গুণটা আমরা শিখতে চাইছি না। বোঝা গেল? আজকে আমরা বলতে পারি এলন মাস্ক অনেক বড় লোক, তারপরে আমাদের ইসে অনেক বড় লোক, আদানি অনেক বড় লোক, আম্বানি এক বড় লোক। এরা কিন্তু রাতারাতি বড় লোক হয়নি, এরা টাইম দিয়েছে বড় লোক হওয়ার জন্য, অনেক কিছু স্যাক্রিফাইস করেছে নিজের লাইফে, তারপরে গিয়ে ওরা কিন্তু বড় লোক হয়েছে। কিন্তু আমরা বন্ধুর সাথে 4 ঘন্টা আড্ডা মারবো, ঘুমের বিছনা ছাড়বো না 8-9 ঘন্টা আগে, মোবাইলকে ছাড়বো না 3-4 ঘন্টা আগে, গার্লফ্রেন্ডকে ছাড়বো না 2-4 ঘন্টা আগে, মানে বাড়ির কাজ কর্মের জন্য 4-5 ঘন্টা, আমাদের 24 ঘন্টা আমরা এঙ্গেজ নিজেকে, কিন্তু আমরা চাইছি আমাদের ব্যাংক ব্যালেন্সটা বেড়ে যায়। এটা কি সম্ভব কখনো? তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়ার জন্য ব্যাংক ব্যালেন্সের প্রসেসে কোনো কাজ করছি না আমি, ব্যাংক ব্যালেন্সটা কমে এরকম কাজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করে চলেছি। দেখো, একটা গার্লফ্রেন্ডের সাথে থাকা মানে খরচা, আড্ডা মারা মানে খরচা, ঘুমাচ্ছি মানে নো সোর্স অফ ইনকাম। কি দেখো তো, কোনোটাই তোমার মোবাইল ঘাটছি তাতে লস টাইমে। তাহলে আমার কোনো পজিটিভ কাজ আছে কি আমার ব্যাংক ব্যালেন্সটা বাড়ার? কিন্তু আমরা এতে এঙ্গেজ রয়েছি আর চাইছি কি ব্যাংক ব্যালেন্সটা বেড়ে যায়। এটা কি কখনো সম্ভব? এই জিনিসগুলোকে সত্যিকারে কি অনুভব করেছি আজকে ক্লাসে আসার আগে অবধি? কেন করিনি? কারণ কি, আমরা এটাই হ্যাবিচুয়েটেড উইথ আওয়ার লাইফ, আমরা এটার মধ্যেই এঙ্গেজ নিজের মধ্যে। কিন্তু আমরা নিজেকে যদি একটু ফোকাসটাকে একটু চেঞ্জ করে দিই, কিরকম চেঞ্জ, যে এই চেঞ্জটার কথা আমি এখন বলবো সেইটাকে বোঝার কাজ করো। কিরকম? সবার প্রথম আমাদের লাইফে মোটামুটি প্রত্যেকের কাছে 15 ঘন্টা আছে কিছু করার জন্য পার ডে, আছে কি নেই? আচ্ছা 8 ঘন্টা ঘুমাবো, 1-2 ঘন্টা মানে অন্য কাজে লাগাবো, মানে নিত্য কর্ম লাগে আমাদের টাইম গুলো। তা আমি ধরে নিলাম 14 ঘন্টা আছে কি নেই আমাদের জন্য। আচ্ছা এই 14 ঘন্টার জন্য আমি ইনকামের জন্য, এডুকেশনের জন্য আর পজিটিভ থিঙ্কিং এর জন্য কতটা টাইম বার করি? দেখবে জিরো রেজাল্ট। খেয়াল করে দেখো, তুমি ইনকাম করার জন্য কি চিন্তা ভাবনা করছো, টাইম কতটা দিচ্ছ? কিছু দিচ্ছ না। এডুকেশন মানে কি, খালি ওই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিছু হবে না, এক্সট্রা স্কিল জেনারেট করার জন্য এডুকেশনের জন্য আমি কতটা টাইম দিচ্ছি? জিরো দিচ্ছি। আমি পজিটিভ থিঙ্কিং কি আছে সেটাতে জিরো টাইম আছে আমার। কিন্তু আমি চাইছি আমার ব্যাংক ব্যালেন্সটা বড় হয়ে যায়। হাউ ইট কুড বি? কি করে সম্ভব এটা হওয়ার? তখনই আমার মাথায় আসলো কি, ঠিক আছে, যারা রোজগার করে তাদের সাথে যোগাযোগ করা শুরু করে দিই। না, এইটা কখনো তোমার রেজাল্ট হতে পারে না। কারণটা কি, দেখবে আজকে তোমাদের এই আইটিআই মোড়টা ধরো, আমাদের এই আইটিআই মোড়টা বিরাট বড়, আর আমাদের এই কাজটা মানে কল্যাণী স্টেশনটার সামনেটা দেখো, এক টাইপের বিজনেস সবাই করছে না কম বেশি? ওষুধের দোকানটা কেন বেশি? নার্সিং হোম গুলো আছে বলে, এখানে একটাই ব্যবসা চলছে। এইবার অটো স্ট্যান্ডটাতে চলে গেলে খাবারের দোকানটাই চলছে। দেখো, সবাই ওই একই জাতীয় বিজনেসের মধ্যে জড়িয়ে আছে। আইটিআই মোড়ে চলে যাও, তাহলে দেখবে খাবারের দোকান চলছে, আর কি চলছে, বই খাতার দোকান কিন্তু দেখো বেশি নেই, ওখানে মার্বেলের দোকানগুলো রয়েছে, যেহেতু ব্যাংকিং সেক্টরটা রয়েছে। আর কি দোকান রয়েছে ওখানে? পার্লার, বিউটি পার্লার টার্লার রয়েছে। দেখবে যা ব্যবসা করছে সবাই কমন ব্যবসা করছে, কিন্তু কেউ আলাদা কিছু ইনোভেটিভ ব্যবসা করছে কি কেউ? তার মানেটা কি, পজিটিভ থিঙ্কিং নেই কারোর। আছে কি? তাহলে তো নতুন একটা ব্যবসা কিছু জেনারেট হতো, হচ্ছে না। এইবার এডুকেশনটা কিসের? স্কিল। তুমি কোনো ব্যবসা করতে চাও, তার একটা স্কিল ডেভেলপ করতে হবে, তো সেই স্কিল ডেভেলপমেন্টটা তুমি পাবে কোথায়? ইউ হ্যাভ টু গ্যাদার ইট ফ্রম সামওয়ান, কারোর থেকে জোগাড় করতে হবে স্কিলটাকে। সেটার জন্য তোমাকে হয়তো পেমেন্ট করে কোথা থেকে নিতে হবে, বা তোমাকে কোথাও যেতে হবে শিখতে। কিরকম? দেখবে আজকের দিনে মার্বেল যারা বসায় তাদের কাছে প্রচুর পয়সা আছে, মার্বেল বিক্রি করা লোকের থেকেও কিন্তু পয়সা, যে মানে লেবারের কাজটা করছে, মিস্ত্রি, দেখবে ও কয়েকদিন নিজে নিজে কাজ করে, তারপরে লোক খাটায়, পয়সা ও ঘুরে ঘুরে বেড়ায়, 4-5টা অর্ডার নিয়ে নেয়। মার্বেলের পয়সাটা কেন বেশি? একবার বোঝো, যদি আমি 4x4 একটা মার্বেল বসিয়ে দিই, আমার একটুখানি খাটনি আছে, সেই খাটনিতে 4x4 × 20 টাকা পার স্কোয়ার ফিটের রেট, তাহলে 4 × 4 কত হচ্ছে? 16।
ইন্টু 20, 320 টাকা আমার হয়ে যাবে একটা মার্বেল বসানো। তাহলে একটা মিস্ত্রি সারাদিনের রোজগার কত? 500, 600। তাহলে ও সারাদিনে কি একটাই মার্বেল বসাবে? অন্য যারা কাজ করে তাকে দিয়ে 4টে 5টা বসিয়ে নেবে তো। তাহলে 4টে 5টা যদি বসিয়ে নেয়, তাহলে 16 গুণ 4টে কত হচ্ছে? 64 গুণ 20, 1280 টাকার কাজ করে নিচ্ছে। ওকে দিচ্ছে কত টাকা? 600 টাকা। বাকি 600 টাকাটা ওর হয়ে গেল তো, কাজটা ধরেছিল বলে। তাহলে পয়সাটা কে বানালো? স্কিল লোকটা বানালো কি বানালো না? প্রথমে ও মার্বেল বসানো কাজ শিখলো, মার্বেল বসালো লোকের সাথে, করতে করতে এবার 4টে 5টা লোককে নিজে নিজে কাজে নিয়ে এরকম ও সারাদিনে যদি 200 স্কোয়ার ফুট বসায়, 300 স্কোয়ার ফুট বসায়, তাহলে 10 টাকা করে রেটে পাচ্ছে কি পাচ্ছে না প্রত্যেকের কাছ থেকে? এইবার তুমি আন্ডারে, ওর আন্ডারে কাজ করছো, ধরো আমি সেই কন্ট্রাক্টর, তুমি আমার আন্ডারে কাজ করছো, আগামী দিনে তুমিও তো এই কাজটাই শুরু করবে, ওকে তোমার নিচে কাজে নেবে, তুমি কন্ট্রাক্টর হয়ে গেলে। কারণটা কি? একটা ছোট্ট জিনিস দিয়ে বোঝালাম, একটা ছোট্ট স্কিল ডেভেলপ করেছিল। এইবার দেখো পয়সা আরো বেশি কোথায়। মার্বেল বসিয়েছো পুরো ঘরটার মধ্যে, ধরো এটা 200 স্কোয়ার ফুট বসিয়েছো, এইখানে তুমি কামিয়েছো কত? 200 ইন্টু 20 কত হচ্ছে? 8,000 টাকা। পরের দিন এখানে এটা পুরো বসাতে 2 দিন 3 দিন লেগেছে, ধরো 2 দিন লেগেছে। তার থেকে বেশি পয়সা কোথায় হয়ে যাবে? ডেটো ভরতে। খেয়াল করে দেখো, পাশে ডেটোটা বসে না, যে ডেটো রানিং ফুড তো, ও কিন্তু অত কিছু লাগাতে হয় না, এক নাগারে এইটুকু এইটুকু করে বানিয়ে দিয়ে চলে গেল। দিয়ে এখানে পুরো দেখো, এইটা হচ্ছে 20 ফুট, এটা হচ্ছে 10 ফুট, এটা হচ্ছে 20 ফুট, এটা হচ্ছে 10 ফুট। তাহলে কত ফুট হয়ে গেল? 20 20 40 আর 10 10 20, তাহলে কত হলো? 60 ফুট হয়ে গেল। খাটনি কি এরকম? একদিনে 60 ফুট। 200 ফুট করতে 3 দিন লেগেছিল, আর 60 ফুট করতে একদিন লাগছে। পয়সা কোথায় কামাচ্ছে বুঝতে পারছো? তাহলে এই যে স্কিল, এই স্কিল ডেভেলপমেন্টটা করেছিল বলে কিন্তু মার্বেল যে মিস্ত্রিটা এখন কন্ট্রাক্টর হয়েছে। ঠিক ওই রকম করে যারা স্কিল ডেভেলপমেন্ট করছে নিজের লাইনে, সে কিন্তু পয়সা কামিয়ে যাচ্ছে। কিরকম? দেখো আজকে রঙের ব্যাপার, ঘর রং হয়, আমি একটা ছোট ছোট জিনিস দিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কিন্তু মানুষের জীবনটা পরিবর্তন কি করে হয়েছে। যে রঙের কাজ করে সে কিন্তু আগে মাচা টাচা নিয়ে ঘর রং করেছে, বাইরে রং করেছে, এগুলো করে ও কাজটা শিখেছে, কাজের উপরে গুরুত্ব পেয়েছে, এবার লোকেদের চাহিদা বাড়ছে ওর প্রতি, যেই পারছে তখনও 2টো ছেলেকে সাথে নিচ্ছে। ওদেরকে কেন নিচ্ছে? জিনিসপত্রগুলো সরানোর জন্য, ঘরটা পরিষ্কার করার জন্য, রংটা গুলিয়ে ওর হাতে তুলে দেওয়ার জন্য, এই কাজের জন্য নিচ্ছে। কিন্তু এইবার সেই কাজটা ধরো আমি করছি রং কাজটা, তুমি এসছো আমার সাথে ওই কাজের জন্য। তোমাদের যদি ন্যাক থাকে তোমরা স্কিল ডেভেলপমেন্ট করবে কি করবে না? আর না হলে কি হচ্ছে? 500 টাকা তো দিচ্ছে, আমার ওতেই শান্তি। এই 2 রকমের ক্যারেক্টার তৈরি হয় তো। 500 দিচ্ছে ভাই, আজকে 12টা 1টার মধ্যে তো চলে যাব, আমার 500 টাকা হয়ে গেছে। আর তোমার মধ্যে মনে হলো যে না, এ তো পুরো কন্ট্রাক্টটা নিচ্ছে 80,000 টাকা পুরো বাড়ির, আমাদেরকে দিয়ে 10 দিন কাজ করাবে, 12 দিন কাজ করাবে, তো 12 দিন কাজ করে আমরা কত করে পাবো? 500 500 1000, 12,000 টাকা পাবো। আর এর নিচে কন্ট্রাক্ট 80,000 টাকা পুরো লেবার চার্জ। তাহলে পয়সাটা কে কামালো? স্কিল্ড। তা তোমার যদি ওই সময় বুদ্ধি আসে না, উনি কিভাবে কাজ করছে, আচ্ছা আমাকে দাও না, আমি একটু রং গোলাবো, এই স্টার্টিং হলো। তাহলে রং গোলানোটা কিছুই না তোমার মনে হবে, কিন্তু যখন গোলাবে দেখবে রঙের ফেড আলাদা হয়ে যায়। কিন্তু রঙের শেড আলাদা হয়ে যায়, জল একটু কম বেশি হলেই আলাদা হয়ে যাবে, গোলানো ঠিক না হলেই হয়ে যাবে। তো এটা দেখার পরে দেখছি যে রং একেবারে ঠিক। এবার তোমার চোখও ঠিক থাকতে হবে তো, তুমি হালকা সবুজ আর সবুজ একই রকম লাগছে, তাহলে কি হবে? ঘরে 2টো রং হয়ে যাবে। তো এইটা করার পরে পুরো জিনিসটা দেখার পরে দেখলে যে রংটা তুমি গুলেছো। আবার একদিন বলে কি, তুমি বসো স্যার, আমি একটুখানি রং করি, ব্রাশিং করা। এবার কি হলো? এরকম এরকম দিলেও হবে, এরকম এরকম দিলেও হবে, রং না, রঙের টানতে হবে পুরো। এই যে স্কিলটাকে ও 4 বার 6 বার 10 বার করতে করতে ওর মধ্যে ওই এনার্জিটা চলে আসে না, আমি পারবো। এইবার কি হবে? মিস্ত্রি বসে যাবে, ও রং করবে, পয়সা কিন্তু সেই 500ই পাচ্ছে, কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্ট করছে। 500 সাথে সাথে কিছু স্কিল ডেভেলপমেন্ট হলো। এরকম 10 বার 12 বার যদি করতে পারে, আগামী দিনে ও কন্ট্রাক্ট নিতে পারবে। তাহলে এইটা হচ্ছে একটা ছোট্ট স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে। তাহলে এই স্কিল ডেভেলপমেন্টটা আমি শিখলাম, কিন্তু পয়সাও পেলাম পাশাপাশি, তাই নাকি? তাহলে এই পয়সা পাওয়ার জায়গাটাও তো হলো স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে, কিন্তু টাইম দিতে হলো আমাকে। কিন্তু যদি আমি পজিটিভ মানসিকতা রয়েছে, আমি এডুকেশন নেব না, ইনকাম করার মানসিকতা আছে, তাহলে কি হবে? তাহলে আমার এই 3টে জিনিসেরই প্রয়োজন পড়ছে। কিসের জন্য পড়ছে? আমি 14টা ঘন্টা আমি নিজের জীবনে নষ্ট করে ফেলছি। এবার নষ্টটা কতটা করেছি এবার দেখি। ধরো 10 বা 12 পাস করেছো, তোমার 18 বছর 19 বছর অবধি চলে গেছে সময়, ঠিক তো?
এরপরে তোমার এখন বয়স 21 বছর, সে আমি একটা রাফলি হিসাব বলছি। তাহলে 3 বছর তুমি গেছে তো, 3 বছর ইন্টু 14 ঘন্টা ইন্টু 12 মাস ইন্টু 30 দিন। এবার দেখো কতটা সময় নষ্ট করেছো। এবার এটাকে যদি আমি রাফলি 10 দিয়ে করে দিই গুণ, তাহলে কত হচ্ছে? 9000 ঘন্টা তুমি নষ্ট করে ফেলেছো নিজের লাইফে 3 বছরের মধ্যে। এই 9000 ঘন্টার মধ্যে যদি একটা কোনো স্কিল শিখতে, তাহলে তোমার কাছে ইনকাম থাকতো না। কিন্তু তুমি মোবাইল দেখে হোক যাই করে হোক নষ্ট করেছো তো। তাহলে এই মোবাইলটাকে তুমি যদি এখন ব্যবহার করা শুরু করো নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য, তাহলে কোথায় যাচ্ছে? তুমি তো এমনি টাইমটা নষ্টই করছো মোবাইলে, তাহলে ওইটা স্কিল ডেভেলপমেন্টের জন্য নষ্ট করে দাও। তাহলে কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করব? কিচ্ছু না। আমরা যেহেতু এখানে 12,000 টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে, আমার ইনভেস্টমেন্ট তো হয়ে গেছে একটা এডুকেশনের জন্য, তাহলে এডুকেশনটা নিতে কষ্টটা কোথায়? আর এডুকেশনটা কি? একটা ছোট্ট কাজ দিয়েছিলাম তো ঘরে, ওইটাকে যদি আমি মন দিয়ে করতাম, তাহলে তোমার কাছে একটা চার্ট তৈরি হতো না যে গেল 20 বছরে কোন কোন কোম্পানি কিরকম রিটার্ন দিয়ে গেছে। তাহলে আগামী দিনে আর কোন কোম্পানিটাকে বাছা যায় যেটা আমাকে এরকম 20 বছরের রিটার্ন দিতে পারে? কি তাহলে কি আমার কাছে একটা ব্রেনের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হচ্ছে কি হচ্ছে না, যে টাকা এখানে বানানো যায়? আগে বানানো যায় এটা তো কনফার্মেশন আসলো, এইবার আমাকে টাকা লাগাতেও তো হবে এখানে। তাহলে সেই টাকাটা আমাকে রোজগার করতে হবে। আমি তো কনফার্ম যে আমার টাকা বাড়বেই একটা জায়গায়, তাহলে আমি কি টাকাটা রোজগার করা শুরু করবো, রোজগার করেই সবার আগে ওখানে ঢুকিয়ে দেবো। আর তোমার কাছে কনফার্মেশন নেই টাকা বাড়তে পারে, তাহলে তুমি রোজগার করলেও তুমি টাকা রাখতে পারবে? তোমার কাছে অপশন কি আছে? ব্যাংকে রাখবে, মিউচুয়াল ফান্ডে রাখবে, কোনো একটা শেয়ার কিনে নেবে, শেয়ার মার্কেটে কাজ শিখেছে শেয়ার কিনে নিলাম। কি সেটা কি সঠিক উত্তর হলো নিজের জন্য? আমার কাছে কনফার্মেশন আছে আমি 20 বছরের জন্য এই টাইপের শেয়ারগুলোকে যদি আমি কিনতে পারি যে এর জাতীয়, তাহলে আমার 20 বছরের টাকাগুলো এই জায়গায় আসতে পারে। এইবার দেখবে বাজারে যখন মিশবে, বন্ধু বান্ধবদের সাথে মিশবে, ক্রিপ্টোতে প্রচুর পয়সা আছে, ক্রিপ্টোতে প্রচুর পয়সা আছে। না, কারোর পয়সা হয়নি। ক্রিপ্টোতে পয়সা হচ্ছে 2-4টে লোকের, এই কলোনি বুকের মধ্যে হয়েছে। কার হয়েছে? যে চালাক চতুর ছিল সেই কামাতে পেরেছে। কিরকম? 8,000 টাকায় বিটকয়েন কিনে রেখেছিল 8,000-এ, বিক্রি করেছে কবে? গেল নভেম্বর মাসে 78 লাখসে। তাহলে কামিয়েছে কি কামায়নি? তাহলে প্রথম নলেজটা ওকে নিতে হয়েছে তো বিটকয়েন বাড়তে পারে। তারপরে যে কি হয়েছে, ধৈর্য ধরেছিল তো যে বিটকয়েনটা এই সময় আমি বেচবো। তৃতীয় জিনিসটা হচ্ছে কি পজিটিভ ছিল ওই পার্টে, ওঠা নামা তো করেছে, ও এক নাগারে তো উঠে গেছে এরকম তো হয়নি, ওঠা নামা সবই দেখেছো, ও ধৈর্য ধরে বসেছিল। তাহলে ওর 3টে জিনিস লেগেছিল কি লাগেনি? আজকে ও 8,000 টাকার জিনিসটাকে 78 লাখ টাকায় বিক্রি করেছে। তাহলে কত রিটার্ন হয়েছে? কবে কিনেছে? 2012 সালে। কবে বিক্রি করেছে? 2025 সালে। ক বছরে হয়েছে? 13 বছর। 2012 সালে কত করে 8,000 করে কিনেছিল, ও বিক্রি করেছে কত? 78-এ। ও আফসোস করছে কারণ 1,67,000 অব্দি গেছিল ওর বেচার পরে। নভেম্বর মাসে বেচে দিয়েছে 78, আর তারপরে ওটা গিয়ে হাই মেরেছে কোথায় গিয়ে? 1,27,000। তার মানে কি আরো 50% বেড়েছে ওর। কিন্তু ওই 78টাও বেনিফিশিয়াল করে নিচে নিজেকে দিয়ে এখন প্রতি মাসে ও 7 লাখ টাকা করে কামায়। তাহলে ওর এই যে জায়গাটা লস হয়েছে এটা কয়েকদিন পরে মেকআপ হয়ে যাবে তো, যেহেতু 5 থেকে 6 লাখ টাকা করে প্রতি মাসে কামায় ওই টাকাটা থেকে। তার মানে কি ওর এডুকেশনটা ছিল বলে সেই ইনকামের জোনটাতে রেখে দিয়েছে, আর পজিটিভ ছিল বলে নিজের জায়গায়। তাহলে তোমাদের কাজ কি হচ্ছে? প্রথম কাজটা হচ্ছে ব্রেনের মধ্যে তুমি এন্টার করে গেছো মার্কেটে, মার্কেটে যখন শিক্ষার জন্য ঢুকে গেছো মানে তুমি এন্টার করে গেছো। এইবার তোমার কি হচ্ছে? পজিটিভ থাকতে হবে, এডুকেশনটাকে সঠিকভাবে নিতে হবে। যদি সঠিকভাবে নিতে পারো আগামী দিনে ইনকাম সোর্সগুলো এখান থেকে ঠিক হয়ে যাবে। আর যদি এই দুটোতে কোনো রকম গাফিলতি হয় তাহলে তোমাকে এই মার্কেট থেকে বেরিয়ে অন্য কিছু খুঁজতে হবে। ঠিক? এইবার একটা জিনিস ধন্যবাদ করো নিজেকে যে তুমি এই বয়সেই এন্টার করে গেছো এই মার্কেটে। রিলেটিভলি এনার দিকে তাকিয়ে দেখো, তোমার লাইফের যতটা বয়স তুমি কাটিয়েছো ওনার অতটুকু বয়সই আর বেঁচে রয়েছে। মানে ছোট করে বলছি না, কিন্তু অরিজিনাল কথাটাই বলছি। কিন্তু তোমাদের যতটা বয়স তোমরা কাটিয়ে এসছো অতটুকু বয়সই ওনার লাইফে রয়ে গেছে। তাহলে তোমার এই অবধি জার্নি আস্তে আস্তে তোমার জায়গাটা কোন জায়গায় দাঁড়াতে পারে। তাহলে এন্ট্রি তো তোমাদের ঠিক জায়গায় হয়ে গেছে,
তাহলে এবার এই এন্ট্রিটাকে সাকসেসফুল করতে হবে তো। কিরকম? কিছু লোক বিয়ে বাড়িতে যায়, 200-300 লোক গেছে, সবার কি মোটিভ এক থাকে? কারোর মোটিভ থাকে মাংস খেতে হবে বেশি করে, কারোর মোটিভ থাকে মিষ্টি খেতে হবে বেশি করে, কারোর মোটিভ থাকে আড্ডা মারতে হবে ভালো করে, কারোর মোটিভ থাকে মেয়ে ছেলে খুঁজতে হবে এখানে ভালো করে একটা গার্লফ্রেন্ড বানানোর জন্য, কারোর মোটিভ থাকে যে ওখানে বরের বাড়ির সাথে বা মেয়ের বাড়ির সাথে সম্পর্ক তৈরি করতে হবে। দেখুন তো 200 লোকের 200 রকম মোটিভ না, কিন্তু বিয়ে বাড়িটা তো একটাই, লোক তো ওই কটাই। আবার কেউ আছে ড্রেস ফ্রেস দিয়ে যাবো, সবাই আমার দিকে তাকিয়ে থাকবে কি। আবার কেউ আছে যে আমি গিয়ে দাঁড়ালে যেন বর বউকে বাদ দিয়ে আমার দিকে লোক আসে। দেখো এরকম লোক আছে কিন্তু অনেক। কেউ আছে যে মদ খাওয়াচ্ছে কিনা খোঁজ নিয়ে। দেখো একটা বিয়ে বাড়িতেই কত রকম মোটিভ নিয়ে লোক যাচ্ছে। তাহলে এই মোটিভ গুলো কি ভুল নাকি? ভুল না কিন্তু কোনো জায়গা থেকে। যে যেই সার্কেলে তৈরি হয়েছে সে সেই সার্কেল দিয়েই ভেবে নিয়ে গেছে। বন্ধুর যদি ছেলের বন্ধুর যদি বিয়ে হয়, সে কি যাবে বৌদির সাথে আড্ডা মারবো, গল্প করবো, বৌদির কোনো বোন আছে কিনা এসব গুলো দেখবে। এবার যদি মেয়ের বন্ধু হয়, মানে মেয়ে যার বিয়ে হয়েছে, মানে মানে বউ যে হয়েছে, তার যদি কোনো বন্ধু হয়, তার কি হবে? কোনো ভালো ছেলে পাওয়া যায় না জামাই বাড়ির থেকে, একটা অল্প বয়সীদের এটা। তারপরে কি আমি সেজে গেলে আমাকে 10টা লোক দেখবে, 10 জন চোখ মারবে। এই আমি বাজেভাবে বলছি না, কিন্তু জিনিসগুলো তো এটাই চলে। তাহলে একটা বিয়ে বাড়ি আমাকে কতগুলো জিনিস শিক্ষা দিচ্ছে, কিন্তু আমরা ওটাকে নিতে চাইছি না। আমরা একটা বিয়ে বাড়ি হিসাব করে একটা ডেট লস করলাম। ঠিক ওই রকম মার্কেট কিন্তু একটাই, এখানে কে কোন মোটিভে আসবে সেটা তো তার কাছে। যেরকম এর আগের দিন আমি গল্প দিয়েছিলাম কিসের, যে একটা লোককে জন্মদিনের জন্য দিয়েছিল 500 খানা শেয়ার, সেটার দাম কত হয়ে গেছে ওই জায়গাটা। তাহলে এই যে জায়গাটা আমি কয়েকটা লোকের নাম বলেছিলাম, তো তাদেরকে গুগল সার্চ করে কি দেখেছো তোমরা কেউ? এটা তো করা যেতই। আজকে আমি নামগুলো লিখে দিচ্ছি, তাদেরকে গুগল সার্চ করো। রমেশ দামানি, এটা সব ইন্ডিয়া থেকে দিলাম। লাস্টের আরেকটা কি আছে? রামদেব আগরওয়াল, ডিইও। এরা সব 1985 থেকে নিয়ে 2025, 40 বছরের মধ্যে নিজেদের পয়সা বানিয়েছে। নিচেটা কি? নিতিন কামাত, জিরোদার নাম শুনেছ? শেয়ার মার্কেটের যে ব্রোকার হাউস, তার মালিক নিতিন কামাত। এরা প্রত্যেকে 2000 কোটির থেকে নিয়ে শুরু করে 40,000 50,000 কোটি অব্দি বানিয়েছে এই ইন্ডিয়ান মার্কেট থেকে। আমরা 1 কোটি টাকা একটা মাইলস্টোন মনে করি লাইফে, যে 1 কোটি টাকার মালিক হলো। তাহলে এই যে জায়গাগুলো, এই লোকগুলো কে পাগল? একটু পাগলই। কিসের জন্য পাগল? এরা কিন্তু এই 3টে জিনিসের উপরে চোখ দিয়েছিল। ঠিক? তাহলে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাকে ডেভেলপ করতে পারে।
আমি বন্ধুর সাথে চায় আড্ডা মেরে কার বাড়ির মেয়ে পালিয়ে গেল, কার ছেলে কাকে নিয়ে পালিয়ে গেল, এই আলোচনা করে আমাকে 1 পয়সা দেবে না। দেবে কি? শুনতে খারাপ লাগলো, কিন্তু এটা বাস্তব কথা বলছি আমি। লাস্টের ওটা কি? এটা নিতিন কামাত, KAMATH। আমি যখন কস্ট অ্যাকাউন্টেন্সি পড়ছিলাম তখন আমাদেরকে প্রথম একটা ক্লাসে 30-35 মিনিট ধরে ক্লাস হয়েছিল, একজন টিচার এসে পড়িয়েছিল। প্রথম ক্লাসে কোনো সাবজেক্ট নিয়ে কোনো আলোচনা হয়নি। তখন আমার মনে হচ্ছে ধর সালা 400 টাকা করে পার ডে নেয় পড়ার, এই পয়সাটা পুরো তখনকার দিনে 400 টাকা, বুঝতে পারছো? 1991-এ, 92 এর কথা বলছি। তখন 400 টাকা পার ক্লাসে নিত আমার কাছ থেকে। ঠিক 400 টাকা জমা দিয়ে ক্লাসে বসতে হতো। 40 মিনিট, ওই পুরো 2.5 ঘন্টা পড়ার মধ্যে 40 মিনিট সময়টা উনি একটা লেকচারের মধ্যে দিয়ে কাটিয়েছিল। সেই লেকচারের মধ্যে একটাই ছিল যে নিউজ পেপার। এখনকার দিনে ম্যাক্সিমাম ছেলেপেলেরা পড়ে না নিউজ পেপার, যেহেতু মোবাইল চলে এসেছে। আর নিউজ পেপার পড়ার একটা হ্যাবিট ছিল সেই সময়, মোবাইল তো ছিলই না কিছু। তো সেই নিউজ পেপারে প্রায় 16 খানার মতন পাতা হয়। তো এই 16 খানা পাতার মধ্যে থেকে সব রকমের নিউজ থাকে। তো ম্যাক্সিমাম লোকেদের নিউজটা কোন জায়গায় যায় জানো? চোখটা খেলার দিকে প্রথম পাতাটা পড়ে, রাজনীতির দিকে প্রথম পাতা, শেষের পাতা খেলার দিকে। এই দুটোতে থাকার পরে মাঝখানে যে কলমগুলো থাকে ওর মধ্যে কার বিয়ে হয়নি, কার বিয়ে হবে, এই নিয়ে একটা কিছু থাকে, পাত্র পাত্রীর জায়গা। আর একটা জায়গাতে থাকে কোথায় কি ঘটনা ঘটেছে, ছোট 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 করে লেখা থাকে। ওইগুলো নিয়ে দেখবে চায়ের দোকানে আড্ডা হয়। ঠিক না ভুল বলছি? না এটা একদম আমাদেরকে একটাই কথা বলেছে, যদি তোমাদেরকে কস্ট অ্যাকাউন্টেন্ট হতে হয় তাহলে এই পেপারগুলোর এই পার্টগুলো পড়া পুরো বন্ধ করো। তুমি যে এই টাইমটা এঙ্গেজ করছো, নিজের টাইমটাকে এঙ্গেজের সাথে সাথে তোমার যে চিপটা আছে সেই চিপটাকে ভুলভাল জিনিস দিয়ে ভরে রাখছো। আর যতক্ষণ তোমার ভুলভাল জিনিসে ভরতে থাকবে চিপ, দেখবে কি হয়, মানে তোমার যখন মোবাইলের মধ্যে পুরো জিবি গুলো ইউজ হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে, তখন তোমার কি হচ্ছে, ফোন আর লোড নিতে পারছে না। বলে না এটাকে ওড়াও ওটাকে ওড়াও, তখন তোমার মনে হবে কোনটাকে ওড়াবো কোনটাকে ওড়াবো। শেষে গিয়ে হ্যাং হয়ে যায়। হ্যাং হচ্ছে কেন হচ্ছে? কেন? তোমার লোড বেশি হয়ে গেছে, মোবাইলের মধ্যে লোড ক্ষমতা কম আছে। তো আমাদেরও তো ব্রেন এরকমই। তাহলে সেই ব্রেনটার মধ্যে আমরা অকারণ জিনিসগুলোকে তো লোড করে রেখেছি। আরে কারোর মেয়ে যদি পালিয়ে গিয়ে থাকে, ধরো আমার কাকির মেয়ে পালিয়ে গেছে, আমি কি করতে পারি? যখন ছিল তখন আমি কি করে নিয়েছি, আর পালিয়ে যাওয়ার পরেই বা আমি কি করে নেবো? আমি ওর মধ্যে ইংরেজ হয়ে পড়ছিটা কি? খেয়াল করে দেখো জিনিসগুলোকে। কিন্তু তুমি যদি সেই যখনও পালাইনি তখনও তুমি ওকে অ্যাকনোলেজ করনি, যখন পালিয়ে গেছো তখনও অ্যাকনোলেজ করে তুমি করবে এটা কি? কিন্তু আমরা এঙ্গেজ হয়ে যাচ্ছি না ওর মধ্যে পুরো। সেই জায়গাটা থেকে তুমি সরে এসে যদি তুমি এইটুকু দেখো, প্রত্যেক দিন তোমার মোবাইলটার মধ্যে থেকে 1.5 GB করে নেট দিয়ে রেখেছে তো ফ্রিতে। এটা তো ফ্রি। সকালবেলা উঠলেই চার্জ থাকে এতটা, 1.5 GB করে আমি রাত 12টা অবধি ইউজ করি, এটাই তো দেওয়া রয়েছে। কিন্তু এই 1.5 GB কে কোনোদিন ইউজফুল হিসাবে ইউজ করেছো, যেখান থেকে তোমার আগামী দিনে রোজগার জেনারেট হতে পারে? তুমি কিন্তু এটা করনি। এটা তোমাকে দোষ দিচ্ছি না, এটা হয়নি, কারণ আমাদের এনভায়রনমেন্ট নেই এরকম জিনিস নিয়ে আলোচনা করা বা দেখা। ওইখানে গিয়ে বসে তুমি খালি এইটুকু করো, তোমার ওই জিবিটাকে ইউজ করার জন্য সবার আগে তুমি বলো হাউ টু বিকাম 1 crore ওনার, মানে আমি 1 কোটির মালিক কিভাবে হতে পারি। এই প্রশ্নটা করো না ওকে, ও উত্তর দেবে কি দেবে না বাংলায়? সেই উত্তরটাকে পড়ো, আজকে হয়ে গেল। তারপরে দিনই প্রশ্নটা করো, হাউ, আমি কিভাবে প্রথম 10,000 টাকা কামাবো। কোটিপতি কিভাবে হব জেনে নিলে, আমার প্রথম 10,000 টাকাটা আমি কি করে কামাবো উইথ জিরো ইনভেস্টমেন্ট, মানে কোনো ইনভেস্টমেন্ট না করে আমি 10,000 টাকা কামাতে চাই। উত্তর দেবে কি দেবে না গুগল একটা কিছু? কিন্তু আমরা কি করেছি কখনো এটা? তাহলে আমার কাছে ইনকামের সোর্স আসবে কি করে? আমি লাস্ট অব্দি কি করতে পারি, কোনো একটা দোকান যেরকম চলছে, দোকান যদি দেওয়ার হয় ওইরকম একটা দোকান দিয়ে দেবো। এখন দেখবে সবাই চাওয়ালা হয়ে যাচ্ছে। দেখো আমাদের দেশে কটা দোকান চলছে সঠিকভাবে, বাকি খেয়ে খেয়ে সব শেষ। বাকি কেন খাবে না? কেন? লোকের কাছে সোর্স অফ ইনকাম নেই। তোমাদের আছে কি? নেই, ইনকাম নেই। তাহলে ও দেবে কি করে? তোমার যদি দোকানে বিক্রি করতে হয় তোমাকে চা পাতা আনতে হবে, দুধ আনতে হবে, চিনি আনতে হবে, গ্যাস বা কিছু কিনতে হবে, এইগুলো ছাড়া তো তোমার দোকান চলবে না। এবার বিস্কিট রাখতে হবে বিভিন্ন রকমের, এইগুলো সব ইনভেস্টমেন্ট করে তুমি দেখলে যে 20-30 হাজার টাকা তোমার ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এইবার প্রত্যেক দিন তোমাকে দুধ আনতে হবে, প্রত্যেক দিন চা পাতা আনতে হবে, চিনি আনতে হবে, এই 3টে জিনিস তো কমন আনতেই হবে তোমাকে। তারপর তুমি চা বেচতে পারবে। খালি এটা না, এবার কুড়ি আনতে হবে, কাগজের কাপ আনতে হবে, এগুলো কিনতে হবে রেগুলার বেসিসে। এবার কেনার পরে তুমি দেখছো যে চা বেচলে অনেক পয়সা,
কিন্তু তুমি একটা জিনিস দেখছো না, গ্যাসটা মাসে একবার কিনতে হচ্ছে। খেয়াল করে দেখো তুমি, গ্যাসটা কিনতে 1000 টাকা যাচ্ছে তো তোমার, ওটা তো মাসে একবার যাচ্ছে তোমার। ধরো 1 মাস যদি চলে, 1 মাস একবার দিচ্ছ, তাহলে তুমি সারা দিনে তুমি কত টাকা গ্যাসের জন্য নষ্ট করছো? 30 থেকে 35 টাকা। 35 ইন্টু 30 মানে 1000 টাকা হয়তো। এই 35 টাকাটাও তো তোমার বাদ যাবে চায়ের থেকেই। যাবে তো। এইটা কিন্তু মানুষ আনতে পারছে না ব্রেনে। কারণ যেহেতু রোজ যাচ্ছে না তো, কিন্তু তুমি রোজ যাচ্ছ কি, কাপগুলো আনতে 50 টাকা যায়, দুধ আনতে 100 টাকা যায়, ধরো 4 লিটার দুধ 25 টাকা করে আনলে, চিনি 50 টাকা যায়, চা পাতা 30 টাকা যায়। এগুলো সব ক্যালকুলেশন করেছো, করার পর দেখছো যে তোমার 300 টাকা খরচ। তুমি কিন্তু একটা জিনিসের ক্যালকুলেশন করোনি, গ্যাসেরটা। গ্যাসও করে দিলে 35 টাকা, তারপরে তুমি একটা জিনিস করোনি, তোমার লেবার চার্জ 500 টাকা রোজ আছে। দেখো তুমি করোনি, তুমি চায়ের দোকান চালাচ্ছ। খেয়াল করো কথাগুলোকে। তাহলে তোমার টোটাল খরচাপাতি নিয়ে দেখলে 900 টাকা লাগে। তাহলে তোমাকে 900 টাকা 10 টাকা দামে যদি চা হয়, তাহলে 90টা চা বেচলে তাহলে তোমার গেছে গিয়ে আজকের পয়সাটা হবে। এবার দিনের শেষে দেখছো 60 খানা চা বিক্রি হচ্ছে, তার মধ্যে 10 টাকার বাকি লেগে যাচ্ছে। তার মানে কি, শেষ তো, তোমার ব্যবসা চলছে কি আদৌ? তাহলে মানুষ কেন দাঁড়াতে পারছে না বুঝতে পারছো? ক্যালকুলেটিভ না নিজের মতন করে। এবার ক্যালকুলেটিভ হতে গেলে কি করতে হবে? আমাকে এডুকেটেড হতে হবে নিজের পটে। চায়ের দোকান খুলবো বলে আমার কাছে কোনো ইনস্টিটিউশন নেই যেখানে গিয়ে শিখে আসতে পারি, কিন্তু এইটুকু তো শিখতে পারি। দেখবে একটা তুমি তোমার আশেপাশে যদি 10টা চায়ের দোকান থাকে, 10টা চাওয়ালা কিন্তু কমন কম্পোনেন্ট আছে কি, দুধ আছে, চিনি আছে, চা পাতা আছে। কেউ হয়তো এলাচ দেয়, কেউ দেয় না, দিল। তারপরে সবার দোকানে চা কি এক টেস্ট হয়? কেন হয় না? জিনিস তো ওই 3-4টি কমন আছে, তাহলে হচ্ছে না কেন? সে ওই যত্ন সহকারে করে না। ব্যাপারটা সে চাটা বানানোটা তো একটা এডুকেশনের ব্যাপার আছে। ব্যাপার আছে। কেন দুধটা আমি কখন দেবো, চিনিটা আমি কখন দেবো, চা পাতা আমি কখন দেবো, সব টাইমে টাইমের জন্য চেঞ্জ হবে টেস্টটা। তাহলে এই যে টেস্টটা চেঞ্জ হওয়ার জন্য আমার মোটিভটা কি আছে, যে আমার কাছে কি ভালো চা বানানোর উদ্দেশ্য আছে, না চা বানানোটার উদ্দেশ্য আছে? তাহলে চা বানানোটা যদি উদ্দেশ্য হয়, তাহলে কিছুক্ষণের জন্য চলবে আমার ব্যবসা। পাশেই যখন একটা চা, ভালো চা বানানোর উদ্দেশ্য ভালো চলে আসবে, তখন আমার চায়ের দোকান শেষ। তাই হচ্ছে নাকি আশেপাশে চায়ের দোকানগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে পরপর? এই একটাই কারণে। এইটা কোন দোকানে বিক্রি হয় ভালো চা বানানোর উদ্দেশ্য? আমাকে দেন তো একটা 500 গ্রামের একটা প্যাকেট, দিতে পারবে কেউ? দিতে পারবে না। সেটা তো তোমাকে নিজেকে জেনারেট করতে হবে। নেক্সট আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে চায়ের দোকান নর্মালি খোলা উচিত সকালবেলা। সেই বাবু লাট সাহেব একটা বুলেট নিয়ে আসছে, বিকাল 4টের সময় খুলছে, তো একবেলা ব্যবসা হচ্ছে। সকালের ব্যবসাটা তো অন্য কেউ করছে। এইবার যেই দোকানে বাকি পেয়ে গেছে, সেই দোকানে কাস্টমার বেশি হয়ে গেছে না? এবার তুমি পয়সা দিয়ে 20 টাকার হেভি চা বুলেটে আছে, কেউ খাবে না তোমার কাছে। আমারটা পিওর দুধের করছি, কেউ খাবে না কেউ তোমার কাছে। কারণটা কি? পিওর দুধ আর ইমপিওর দুধ বলে কোনো কথা চায়ের মধ্যে লেখা নেই। এটা তো তোমার বক্তব্য। তোমার চায়ের যদি কোয়ালিটি ভালো থাকে, তুমি ইমপিওর দুধ দিয়ে দিলেও তোমার কাছে এসে লোক খাবে। এটা আমি চায়ের দোকান থেকে বললাম। তাহলে তোমার বিজনেসের ক্ষেত্রে, যেখানে আমাদের চায়ের ইন্ডাস্ট্রিটা যে যতটা বড়, তার থেকে অনেক গুণ বড় আমাদের শেয়ার মার্কেট ইন্ডাস্ট্রিটা, তাহলে সেখানে তোমার ক্যাপাবিলিটিটা আর ক্যালিবারটা কি করে জেনারেট করবে? এটা তো একটা বড় প্রশ্ন কিনা? সেইটাকে করতে গেলে সবার প্রথম জিনিস হচ্ছে, তুমি এখানে হয়তো 8-9 মাস ধরে এডুকেশন পেয়ে যাবে, কিন্তু লেগে থাকতে হবে তো মার্কেটে 3-4 বছর। সেই লেগে থাকার প্রসেসটা তুমি কোথা থেকে পাবে? যদি তোমার এনার্জি গ্রো করে, তাহলে তুমি 3-4 বছর লেগে থাকবে। আর যদি এনার্জি গ্রো না করে, রোজ সকালে উঠছি, আবার ঘুম পাচ্ছে রাতে, আবার উঠছি, এটা তো কমন ব্যাপার আমাদের লাইফে। যারা ঘুম কাতর আছে, যারা ঘুমকে ছাড়তে চায় না, তাদের জীবনের উন্নতি খুব কম হয়। বাবা মা রেখে গেছে বলে চলছে, নিজের ক্ষমতায় কিছু করতে পারবে না। তাহলে আজকে আমি ঘুমাবো, 8-9 ঘন্টা ঘুমের দরকার, করে নেবো আমার ঘুম, কিন্তু সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে যখন আমি উঠে পড়েছি, তখন আমার মধ্যে আবার আলিসি কেন থাকবে? তাই নাকি? আজকে দেখো উনি এসছে অনেক পরে, আমি কিন্তু 10টা 10 আমি অফিস খুলে দিয়েছি আজকে। কেন? আমার পিছনে কোনো টান ছিল না, আমি চলে এসেছি অফিসে। আমি তার 10 মিনিট পরেই বেরোতে পারতাম। তোমরা এসছো 11টা 20-তে, 1 ঘন্টা পরে এসছো। আমি কে কি দেখেছো বিছানায় শুয়ে থাকতে? আমি কিন্তু এখানেই বসেছিলাম। আপনি এসেও দেখেছেন আমি এখানে বসে রয়েছি। আমি কিন্তু আমার একটা ক্রিয়েটিভ একটা কাজ করছি। সেই ক্রিয়েটিভ কাজের থেকে আমি যেই একটা নলেজ বার করলাম, সেই নলেজটা কিন্তু আমারই ব্রেন থেকে বেরিয়েছে, কিন্তু আজকে আমার কাছে একটা ফোকাস আসলো। এই ফোকাসটার উপরে আগামী 8 মাস আমাকে কাজ করলে আমার কাজ কমপ্লিট। 8 মাস আমাকে কাজ করতে হবে, আমি ক্যালেন্ডার দেখে দেখে বসে বসে বানাবো।
তাহলে এই যে জায়গাটা, এই এডুকেশনটা আমি তোমাকে দিচ্ছি যেরকম, আমারও তো প্রয়োজন আছে। আমি বসে বসে এখানে কাজ করলাম এটা। এইবার এই লিটারালি এডুকেশনটাকে যখন আমি মার্কেটে নিয়ে যাব, তখন আমাকে একটা জিনিস করতে হবে কি, আমি যেই মার্কেট নিয়ে আলোচনা করছি বা যেই মার্কেট নিয়ে থাকতে চাইছি, তার কি আদৌ বেস আছে এরকম? কিরকম দেখো, আজকের থেকে বছর 20 আগের কথা ভাবো, তখন প্রত্যেক পাড়াতে একটা কয়লার দোকান হতো, কয়লা বা গুলের দোকান হতো কি হতো না? দেখেছো তো? আজকে তোমাদের পাড়ায় আছে? কালকে এটা আমি টের পেয়েছি বন্ধুর সাথে, পরশুদিন কথাটা বলেছি। কয়লার দোকান, কয়লার গুঁড়োর দোকান, ওগুলো গুলের দোকান এখন নেই না? নেই। কেন নেই? আমি এটা কালকে অনুভব করেছি, আজকে তোমাদেরকে ক্লাসে বলছি কেন কি। আমরা বারবিকিউ তৈরি করবো আজকে রাতে, ঠিক হলো? তো বারবিকিউ কি দিয়ে তৈরি হয়? কয়লা লাগবে। এইবার কালকে কয়লা কিনতে আমরা 13 কিলোমিটার বাইক চালিয়েছি। 12টার সময় বেরিয়ে আমরা দুটো দোকান খুঁজে পেয়েছি, একটা খোলা পেয়েছি, একটা পাইনি। 12:30 বেজে গেছিল, বন্ধ করে দিয়েছে। এবার আমি আজকে সারাদিন সময় দিতে পারবো না, রাতে গিয়ে তার কয়লা পাবো কোথায় তখন? তো কালকে কিনবো বলে আমরা কালকে 13 কিলোমিটার বাইক চালিয়ে চালিয়ে 3 কিলো কয়লা এনেছি, 54 টাকা। 13 কিলোমিটার বাইক চালিয়ে। টাকাটা উদ্দেশ্য না, ব্যাপারটা যে কয়লাটাকে খুঁজে পাওয়াটা। তাহলে ভাবো 20 বছর আগে যেটা আমাদের পাড়া ছিল, সেটা আজকে 20 বছর পরে অস্তিত্ব নেই। তাহলে আমি কি সেরকম বিজনেসের সাথে যুক্ত হচ্ছি না? তো বুঝতে হবে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, সেই বিজনেসের সাথে যদি তুমি লেগে থাকো, তোমার ফিউচার কই? তাই নাকি? আজকের দিনে ধীরে ধীরে ইন্ডাকশন চলে আসছে, তো গ্যাসও কিন্তু ধীরে ধীরে পাইপলাইন হয়ে যাচ্ছে। তো তাহলে তুমি যদি ভ্যানের ব্যবসা করো, যে ভ্যানে করে সিলিন্ডার দিয়ে আসবো, আর 5 বছর পরে তোমাকে দিতে পারবে না, তোমার সিলিন্ডার নেই। যেই কোম্পানিগুলো সিলিন্ডার বানাচ্ছে তাদের অবস্থা ভাবো কি হবে। আমি তুমি না ভ্যানে করে সিলিন্ডার দিয়ে আসতাম লোকের বাড়ি, কি আছে, সিলিন্ডার থাকবে দিয়ে আসবো, আমি 20 টাকা করে 30 টাকা করে পেয়ে যাবো। তোমার ছোট চিন্তাধারা, তোমার ছোট ইনকাম, আমাদের এইরকমই ইনকাম। কিন্তু যে কোম্পানি সিলিন্ডার বানাচ্ছে, সে তার 2000-4000 কোটি টাকার নিচে তো ব্যবসা হচ্ছে না। তার ব্যবস্থাটা কি হবে আগামী দিনে, যদি এখন থেকে সুইচ না করে নিজের বিজনেসকে? কি ভুল বলছি না ঠিক বলছি? খেয়াল করে দেখো, একটা রেগুলার ইউজের জিনিসটা কিন্তু আর 5 বছর পরে থাকবে না, তাই নাকি? ঠিক এরকম করে অনেক জিনিস আছে যেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আমাদের বিজনেসের থেকে লুপ্ত হয়ে যাচ্ছে। তার মধ্যে তো এনগেজ আছে কিছু লোক, তারা যদি নিজেকে শিফট না করে তাহলে কি হবে? ধীরে ধীরে দেখো, কাট পিস গুলো যেগুলো দিয়ে জামা প্যান্ট বানানো হতো, তো ওইগুলো কাট পিস বানানোর জন্য কোম্পানি ছিল। তো তোমার জামা প্যান্টের পিস টিস, এখন দেখো তো রেডিমেডের দিকে ট্রান্সফার হচ্ছে না সবাই? সব রেডিমেড। আজকে টেলারিং দোকান যারা রয়েছে তাদের অবস্থাটা ভাবো তো। আগে কি হতো, এখন দিতে পারবো না, পুজোর আগে তো অর্ডারই নেবো না, সেলাই করতো কি করতো না, এখন চলে যাবো 12 মাস অর্ডার নেবে, কেন কাজ নেই তো ধীরে ধীরে। তাহলে ও নিজেকে শিফট করাতে পারলো না, এই জন্য কিন্তু এখনো টেলারিং দোকানে পড়ে রয়েছে। কিন্তু ওর কাছে কাস্টমার বেসটা কই? আমি একটা দোকানে 30 বছর ধরে আজকে বানাই জামা প্যান্ট, ওর দোকানে যাই, আগে বলতো না দিতে পারবো না, এখন পুজোর 3 দিন আগে দিলেও দিয়ে দেয়। তার মানেটা কি হচ্ছে, মার্কেট থেকে কাস্টমাররা সুইচ করে গেছে তো অন্য জায়গায়, ও এখনো কিন্তু নিজেকে সুইচ করতে পারেনি। সোনার দোকানের ব্যবসা দেখো, কয়েক কোটি টাকা লাগে কিন্তু একটা দোকান করতে। আজকে সোনার দাম কত? 10 গ্রামের দাম প্রায় 1.5 লাখ টাকা। আজকে সবাই কি 1.5 লাখ টাকা দিয়ে 10 গ্রাম সোনা কেনার মতন ক্ষমতা রাখে? না, নেই তো। দেখো ইমিটেশনের দিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে লোক, কিছু করার নেই তো, কিছু পড়তে হবে তাবুসন। তাহলে কি হয়, সোনা কেনার দোকানে ভিড়টা কমে গিয়ে ওটা চলে গেছে শ্রীহরি এইসব গুলো যারা বিক্রি করে তার দোকানে। ওদের জিনিসের দাম দেখো বাড়িয়ে নিয়েছে কায়দা করে, যেটা 150 টাকার চেন ছিল ওটা এখন 600 টাকা 700 টাকা বিক্রি হচ্ছে। কেন, সোনা তো আর কেনার মতন ক্ষমতা চলে গেছে মানুষের হাত থেকে, তাই জন্য এখন ওই দোকানগুলোতে শিফট করছে। তাহলে এই যে চেঞ্জেস গুলো আসছে, দেখো কত বড় বড় ইনভেস্টমেন্ট লাগানো রয়েছে, তাদের কিন্তু শিফট করতে হচ্ছে এখন অন্য জায়গাতে। এখন সোনা আনতে হচ্ছে 3 গ্রামের মধ্যে ভালো চেন, 5 গ্রামের মধ্যে ভালো চেন, কেন তাই করলেই তো 1 লাখ টাকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো মানুষ কি করবে, আগেকার দিনে কুকুরের চেনের মতন চেন পড়তো লোকেরা, পড়েছে তো সোনা, এখন ওই চেন যদি গলা থাকে ওকে টেনে নিয়ে মার্ডার করে দেবে, কারণ চেনটা নিতে পারলে তো 4 লাখ টাকা দাম। কি হচ্ছে কি হচ্ছে না? তাহলে ওই চেন কি এখন বানাতে যাচ্ছে? যদি বানাতেও যায়, আগে যেত 1000 জন, এখন যায় 1 জন। তাহলে দোকানদারের ব্যবসা কমেছে। এবার দোকানদার নিজের কর্মচারী রেখেছে, সব রেখেছে, ওর পয়সা বার করবে কোথা থেকে? ও কি করেছে, মজুরির হারটাকে বাড়িয়ে দিয়েছে। আগে একটা চেন 50,000 টাকা দিয়ে বানানো যেত, মজুরি থাকতো 4-5 হাজার টাকা। এখন একটা চেন 1,40,000 টাকা, মজুরি 22,000 টাকা। তাহলে কাজটা তো একই,
মজুরিটা বেড়ে গেছে, তো এটা ভাগ করে সবাই মধ্যে দিচ্ছে। তাহলে এই যে চেঞ্জেস গুলো আসছে বিজনেসের সাথে সাথে, আমি কি আমাকে চেঞ্জ করছি? এই কোশ্চেনটা নিজেকে কিন্তু করতে হবে। কিন্তু আমরা যেই মার্কেটে আছি, আমাদের চেঞ্জেস এইগুলোর দরকার নেই। কেন, আমি তো কোনো পার্টিকুলার কোনো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি না। আমার কাছে সব রকম ইন্ডাস্ট্রি আছে। এখন যেরকম কি আছে, এআই চলে এসছে, ড্রোন চলে এসছে, ইভি চলে এসছে, এগুলো 3টে জেনারেশন এসছে, তো এখন এগুলো চলবে। তাহলে ইভি গাড়ি, এখন যারা পেট্রোলে গাড়ি বিক্রি করছিল, তার থেকে দেখবে ইভি শোরুম খোলা সস্তা হয়েছে না? কেন, একটা মোটরসাইকেল এখন 1,00,000 টাকা, 1,20,000 30,000 টাকা দাম। তাহলে ও যদি 10খানা গাড়ি রাখতে হয়, ওকে 10 থেকে 12 লাখ টাকা পুঁজি রাখতে হচ্ছে। কিন্তু whereas একটা ইভি গাড়ির দাম কত, 40-50,000 টাকা। ও ওইখানে 30খানা ইভি গাড়ি দাঁড় করে দিচ্ছে। এবার 30খানা গাড়ি থাকলে তুমি যদি ইভি গাড়ি কিনতে যাবে, তুমি ওই শোরুমে যাবে, না 4টে গাড়ি রাখা হয়েছে তার শোরুমে যাবে, অনেকগুলো আছে। তাহলে তুমি বুঝতে পারবে যে এটা না এটা, ওইটা না ওইটা নেবো, এই কালার নেবো না ওই কালার নেবো, পছন্দের ব্যাপার চলে আসবে তখন। তাহলে ওই জায়গা গিয়ে তুমি একটা ইভি গাড়ি নিয়ে চলে আসবে। তাহলে ওই শোরুম গুলো এখন চলছে বেশি, দেখো খেয়াল করে চারপাশে। তাহলে তুমি যখন মার্কেটে এন্ট্রি নিচ্ছ, তাহলে তোমার এডুকেশন একটা বড় পার্ট হলো কি হলো না? আর এডুকেশন বলতে কিন্তু আমরা পড়াশোনাকে বুঝি খালি না, ওই পড়াশোনার যা কাজ করে ফেলেছো তোমরা। এখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে স্কিল ডেভেলপমেন্টের এডুকেশন দিতে হবে। আর এই স্কিল ডেভেলপমেন্টটা কোথায় পাবে? নিজের চেষ্টা দিয়ে পাবে। কোথাও বিক্রি হয় না স্কিল ডেভেলপমেন্ট, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট নিজের ইচ্ছা শক্তি দিয়ে তৈরি করতে হয়। এবার ইচ্ছা শক্তিতে কি আছে, আজকে তোমরা প্রায় 4টে ক্লাস হয়ে গেল, তো এখানে 4-5টা ক্লাস। কখনো কিন্তু আমি ক্যান্ডেল ট্যান্ডেল এইসব নিয়ে কোনো আলোচনা দিয়েছি? এখন অব্দি কিন্তু দিইনি। কেন? ওইগুলো পুরো আলাদা পার্ট। এখনো ওই জায়গায় যাওয়ার আগে নিজেকে তৈরি করতে হবে। তোমাদের মনে হবে এতগুলো টাকা দিয়ে শিখছি, এখন অব্দি আমাকে ক্যান্ডেল দেখালো না, মার্কেট দেখালো না, কিছু দেখালো না। ওইগুলো কোনো প্রয়োজনের মধ্যে পড়বে না এখনই তোমার। কারণ তোমার কাছে বেসিক জায়গাগুলো ক্লিয়ার নেই যে তুমি কেন করবে এগুলো। ওইগুলো করতে গেলে কি কি প্রয়োজন সেইগুলো জানা নেই, তুমি করতে চলেছো ওই কাজ। কিরকম? জুতো কোম্পানির ব্যাপারে জানো না, জুতো হিলের উপরে একটা অনেক বড় ম্যাটার করে। হিল যেটা আমাদের পায়ের তলা থাকে, ওইটার উপরে কিন্তু জুতোর দাম তৈরি হয়, জানো তো? জুতো গেট আপের দাম তৈরি হয় না কখনো। এটা আগে জানতে, আমার বলার আগে অব্দি? হ্যাঁ, কেন জানতে না? কেন প্রয়োজন পড়েনি কোনোদিন। হিলটার উপরে দাম আছে। জুতোর দাম যদি 26,000-27,000 হয়, ওর হিলটার জন্যই দাম হচ্ছে, ওর ওই গেট আপের জন্য দাম হয় না। গেট আপের জন্য 1-1.5 হাজার টাকা দাম। একটা জুতোর দাম 30,000। আমার এখানে এসে বসে ছেলেটা ক্লাস করতে, দেখবে আগামী দিনে 27,000 টাকা দিয়ে জুতো কিনেছে। আমি তো দেখে থ হয়ে গেছি। তো জুতোটার মধ্যে কি ডিফারেন্স আছে? ওই হিলটাই। যখন ও পরে হাঁটবে, ওই ওই যে উপর থেকে একটা রিয়াকশন দেয়, তো উপরে ঝটকা দিয়ে, সেটা আমাদের ব্রেনকে কি হিট করে, আমরা যে জুতোগুলো পরি। আর ওই জুতোটা পরার পরে এই জিনিসটা হয় না। বুঝতে পারলাম ব্যাপারটা? একটা কমফোর্ট থাকবে। কমফোর্ট তো থাকলো, এটা কমফোর্ট আমি একটু দামি কিনলেই হবে, কিন্তু আমি যখন হাঁটছি, এটা তো শক্ত জিনিস, এইটাতে অ্যাকশন পড়ছে যখন, ওটা আমার পুরো নার্ভের থ্রু দিয়ে মাথা দিয়ে দিচ্ছে, সেটা আমার ব্রেনকে ধীরে 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 নষ্ট করছে। কিন্তু দেখবে যখন মানুষের দৌড়ায়, যত ফিল্ডে দৌড়েছে, তাহলে সব এরকম থাকে। কিন্তু কারো দেখেছো এরকম দৌড়াচ্ছে? কেন থাকে না? এটা মারা হচ্ছে পুরো ডাইরেক্টলি তোমার মাথা অব্দি নার্ভটা টানছে। আর যখন এইটাতে যাচ্ছে, তখন কিন্তু তোমার নার্ভ অব্দি টানছে না, পুরো মাথা অব্দি। তাহলে এই একটা এফেক্ট পড়ছে। যখন তুমি হাঁটছো, তার মানে কি তোমার এই পিছনটা পড়ছে, তো এই পিছনটা গিয়ে পুরো হিট করছে উপরে। আর যখন দামি জুতো পড়ছে, তোমার এইটা হিট করছে না। আর এইটার জন্যই ওরা পয়সাটা নিচ্ছে তোমার কাছ থেকে। ওই জুতোর কাপড় ভালো, এই ভালো, ওই জন্য টাকা নিচ্ছে না তোমার থেকে, নিচ্ছে ওই হিলটার জন্য। তাহলে দেখো, জুতো ওইটারও একটা পার্ট আছে। তাহলে যে জুতো ব্যবসা করছে, সে এটার উপরে নলেজ নেবে না জুতো কালার এই ওই নিয়ে ব্যস্ত থাকবে? যারা ওই নিয়ে ব্যস্ত আছে, দেখো ওদের ইন্ডাস্ট্রিতে নেই জায়গা কোনো। কিছুদিন থাকবে, ফ্যাশন তো কিছুদিন থাকে, ফ্যাশন লং লাস্টিং নেই। তাহলে সেই জায়গাটাতে এবার ধরো জিন্স প্যান্ট, ম্যাক্সিমাম লোকেরা জিন্স প্যান্ট পরে। তো জিন্স প্যান্টের কি আছে আলাদা? রং আলাদা হতে পারে, পকেট 4টে ছিল 6টা হতে পারে, এর বেশি কিছু হবে কি? দেখো এই যে 6টা-8টা পকেটগুলো প্যান্টগুলো ছিল না, সেগুলো চলে? বেশি চলে না। কিন্তু জিন্সের জায়গা নিতে পেরেছে ওরা এসে? কিন্তু আমাদের পকেটের প্রয়োজন কিন্তু আছে সবসময়। কিন্তু দেখো তো ওই প্যান্টগুলো চলেছে? কেন চললো না? ফ্যাশনটাকে থেকে বিলুপ্ত হয়ে গেল। তাহলে ওই ইন্ডাস্ট্রিতেও কেউ ছিল, তো তারা শেষ হলো কি হলো না? কিন্তু জিন্স নিজের জায়গায় রয়ে গেল। ওর কারণটা কি? ওর কমফোর্ট আর রাফ অ্যান্ড টাফ ইউজ। জিন্সের কিন্তু ইউজ এই একটাই,
তুমি যেখানে সেখানে পড়ে চলে যাও, নোংরা হবে কোনো ব্যাপার না। নোংরা পড়াটাও কিন্তু একটা ফ্যাশন জিনিস। হ্যাঁ, ওর নোংরা হলে আর ইজ্জত বাড়ে। হ্যাঁ বাড়ে তো, কিন্তু তোমার এই প্যান্টগুলো নোংরা হলে দেখবে পড়তে পারবে না। করতে পারবে না। তার মানেটা কি, ওর ফ্যাশনটা কিন্তু জিন্সের ওই জন্য না, কাপড়টার জন্য না, কিন্তু ওর জিনিসটা হচ্ছে রাফ এন্ড টাফ ইউজের জন্য, ওই জন্য জিনিসটা চলে বেশি। তাহলে এই যে এডুকেশনটা যে নিতে পেরেছে তার জন্য কিন্তু ও ইন্ডাস্ট্রিতে টিকে আছে। দেখো এডুকেশন ওয়ার্ডটা কতটা পাওয়ারফুল, ক্লিয়ার করতে পারছি কি আমি এখন? এইবার ইনকামের জায়গাতে চলে আসি। পজিটিভ হয়ে গেছি, এডুকেশন স্কিল ডেভেলপ করেছি, এবার ইনকাম। ইনকাম করার জন্য প্রসেস আছে অনেক রকমের। কিরকম? আমার শর্ট টার্ম ইনকাম চাই, লং টার্ম ইনকাম চাই, না লাইফ টাইম ইনকাম চাই? এবার তিনটে নাম চলে আসলো। শর্ট টার্ম ইনকাম কি, এখনই কামাবো। এই একটা ছেলে একটু পরে আমাকে $1000 কেনার জন্য টাকা দেবে, $1000 কিনবো, আর আমি তোমাকে গ্যারান্টি দিলাম ও কালকে থেকে ট্রেড শুরু করবে, 7 দিনের মধ্যে ওই $1000 ওর কাছে থাকবে না, উড়িয়ে দেবে। এই $1000 নেওয়ার জন্য কালকের থেকে ও 10 মিনিট আগে আমাকে টাকা দিতে রাজি হচ্ছে না, কিন্তু আমি এটা কনফার্ম যে ও 7 দিনের বেশি ওই টাকা রাখতেও পারবে না নিজের কাছে, উড়ে যাবে টাকা। এই নিয়ে দ্বিতীয়বার হবে আমার সাথে ও ডলার কিনতে আসছে। আমার সাথে এখানে এসে কথা বলে গেছে, ওকে বললাম যে $12,000 খরচা করে ক্লাসটা করো, তাহলে এইরকম $1000 করে কিনতে হবে না, $200 দিয়ে তুমি অনেক কিছু বানাতে পারবে। কিন্তু ওর ওই দিকে নলেজ নেই, ইচ্ছা নেই। ও কিছু শিখেছে, ভাবছে ওখান থেকেও পারবে, কিন্তু আমি কনফার্ম যে ও পারবে না। আমি তোমাকে আজকেই বললাম ওকে ডলার কবে দিচ্ছি, আর ওর ডলার কবে উঠে গেছে আমি তোমাকে প্রমাণ দেবো। ও যখন শিখতে চাইছে না, আমার শেখানোর কোনো ইচ্ছাও নেই। আর এখন বোঝানোর ছিল, বুঝিয়েছি, বোঝেনি, ওর বোঝাবো, বুঝবে। এর কারণটা কি? এই ইনকাম। ইনকাম আমি শর্ট টার্মে করে ফেলতে চাই, তো শর্ট টার্মে ইনকাম শর্ট টার্মের মতনই হবে। And তুমি কি এরকম কোনো ইনকাম পাবে, এশিয়ান পেন্টস 32 টাকা আজকে পাবে আর কালকে সকালবেলা 2800 টাকা হয়ে যাবে? নেই তো জায়গাটা। তাহলে আমি কেন ওই জায়গা থেকে নজরটা দেব? আমি একটুখানি উপর লেভেলে ভাববো না কেন? আমি একটু পজিটিভ ভাবার জন্য, আমাকে ইনকামটাকে লং টার্ম নিয়ে যাওয়ার জন্য একটা ভাবনা চিন্তা করবো না কেন? আমি ভুল করেছি, তাহলে ভুলটাকে তো আমাকে রেকটিফাই করতে হবে, না আমাকে ভুলটাকে কন্টিনিউ করতে হবে? একবার ভুল হয়ে গেছে, করতে পারিনি, বুঝিনি। দ্বিতীয়বার ওই একই ভুল হচ্ছে, তার মানে কি আমি শিখতে চাইছি না। তৃতীয়বারও যদি ওই ভুল করি, তার মানে কি আমি মার্কেটেই থাকবো না। কেন? পুঁজি কার কত বেশি আছে যে লাগাবে এক নাগারে, উড়বে লাগাবে $1000 মানে $1,00,000 গল্প। এই নিয়ে গেল অক্টোবর মাস থেকে নিয়ে এর মধ্যে ও ডুবিয়ে ফেলছে দ্বিতীয়বার। আমার ছাড়া যদি কারো কাছ থেকে ডলার নিয়ে থাকে সেটা আমি জানি না। এর কারণটা কি? ইনকামটাকে ও লং লাইফের জন্য নিয়ে যেতে চাইছে না। ও হচ্ছে 1কে আমি 2 করবো, 2কে 4 করবো, 4কে 8 করবো, 8কে 16 করবো। আরে 1 থেকে 2 হবে, এর গ্যারান্টিটা কোথায় আছে? তার জন্য আমি কতটা এডুকেটেড হয়েছি 1কে 2 করার জন্য? আমি কি করছি, 3টে আছে, মানে ছক্কা আছে আমাদের, কিনি না ছক্কা, ওই 3টে ছক্কা 4 পড়লো, তার মানে আমার টাকাটা 3 গুণ হবে। ধরে নাও এটা তো জুয়া খেলছি, তো এটা পড়বেই, এর গ্যারান্টিটা কি? কি বুঝতে পারছো ব্যাপারটা কি? তাহলে কি আমি ইনকাম করতে এসেছি না জুয়া খেলতে এসেছি? জুয়া খেলতে এসেছি, কিন্তু আমি এটাকে ইনকাম ভাবছি, তাহলে কি আমার ইনকাম হচ্ছে? এটা কোনো এক সময় হয়তো হয়েছিল কি, ওই 3টে 4 পড়ে গেছিল আমার 4-এর উপরে, ওটা ভাগ্য ছিল, কিন্তু আমি এটা বুঝতে চাই না। আমার প্রসেস জানা আছে, এবার 4 পড়েছে, তাহলে আগের বার 1 পড়বে, আমি 1-এ রেখে দিলাম। ধরো 1ও পড়ে গেছে সেইবার, তাহলে ও কনফার্ম হয়ে গেছে ওর থেকে বুদ্ধি আর কারো বেশি নেই, ওকে আর কেউ বাঁচাতে পারবে না। এবার ও যা টাকাই লাগাবে সবই ডুববে। কেন? ওর কাছে কনফিডেন্সটা ওভার কনফিডেন্স হয়ে গেছে এবার। ইয়েস আর নো? পুরোপুরি ওভার কনফিডেন্স, আর এই ওভার কনফিডেন্স মানুষকে শেষ করে দেয়। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে ইনকাম করার সময় আমাকে প্রশ্ন করতে হবে, আমি কি অল্প দিনের জন্য এসেছি এখানে? আমি কি কিছু সময়ের জন্য এসেছি এখানে, না আমি সারা জীবনের জন্য এসেছি এখানে? এইবার একটা উদাহরণ দিয়ে বোঝাই। একটা লোক যে এই টাইলসের কাজ করে, ধরে নাও সে 21 বছর বয়সেই টাইলসের কাজে ঢুকে পড়েছে লেবার হিসাবে, 24 বছর হতে হতে স্কিলড হয়ে গেছে পুরোপুরি। এবারও কন্ট্রাক্টর হয়ে গেছে, কাজ নিচ্ছে, সব নিচ্ছে। ধীরে 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 স্যাচুরেশন পয়েন্ট আসবে কি আসবে না ওই ব্যবসার? কেন? টাইলস তার মার্বেল কত হবে, আজকে একটা ঘর, কালকে 4টে ঘর, তারপরে এরকম করে ওর মতন মানে কন্ট্রাক্টর তো তৈরি হচ্ছে অনেক। 10 বছর পরে ওই এলাকাতেই অত 4টে কন্ট্রাক্টর হয়ে যাবে না? কম্পিটিশন হয়ে যাবে। তো সব কন্ট্রাক্ট কেউ পাবে? প্রথমে একলা ছিল বলে সব পাচ্ছিল, এখন যখন 4 জন হয়ে গেছে, বিহেভিয়ারের উপরে কাজ পাবে,
ধরে নাও ওর বিহেভিয়ারও ভালো, 50% কাজ পাবি। হ্যাঁ। আর বাকিরা কি করবে? কম রেটে কাজ করে দেওয়ার জন্য কাজ করবে। কেন? সবাইকে তো বেঁচে থাকতে হবে এখানে। আরো 10 বছর পরে কি হবে? ও অথর্ব হবে না ধীরে ধীরে কাজ না করতে করতে? স্কিল চলে যাবে, স্কিল আস্তে চলে আস্তে। যাচ্ছে তো। ও এখন এক্সপিরিয়েন্স কাজে লাগাচ্ছে, হুম। স্কিল কিন্তু শেষ। কেন? কাজ নিয়ে হাতে নিয়ে কখনো বসেনি তো। এইবার ওর লেবাররা কেউ আর নেই, এইবারও ব্যবসা করবে কি করে? দেখো ঘটনাটা ঘটছে কি ঘটছে না কারোর সাথে? হচ্ছে না? কিন্তু এবার চলে আসো তুমি তোমাকে নিয়ে এসে, তুমি মার্কেটে চলে আসছো, তুমি মার্কেটে মোবাইলের উপরে দাঁড়িয়ে তো কাজ করছো। মোবাইল ধীরে ধীরে সফিস্টিকেটেড হচ্ছে কি হচ্ছে না? তো যখন হচ্ছে তাহলে কি হচ্ছে? তোমার ডেভেলপমেন্ট তোমাকে কিন্তু কোম্পানি, মোবাইল কোম্পানি করে দিচ্ছে তোমার ডেভেলপমেন্ট। কারণ তুমি আগে 3G তে ছিলে, এখন 4G তে, এখন 5G তে। তো সেটা তো এরকম ডেভেলপ হচ্ছে 5Gর মতন। আগামী দিনে 6G আসবে, তাহলে 6G সেটও চলে আসবে মার্কেটে। এবার তুমি ইনকাম করছো, তোমার ফোনটার দাম কত? 15,000 টাকা। সে আমি মিনিমাম বললাম 15,000 টাকা দিয়ে তুমি কাজ শুরু করে দিয়েছো, করতে করতে তোমার তো স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে বছরে বছর। 3 বছর পরে ফোনটা নষ্ট হয়ে গেছে। তুমি একটা ফোন কিনবে, তখন 5G ফোন পাওয়া যাচ্ছে না। 5G ফোনটা 20,000 টাকা দিয়ে কিনলে। এবার ওই 20,000 টাকার ফোনে আবার সেই কাজই করছো, কিন্তু তোমার কোনো রকম ভাবে ওই কন্ট্রাক্টই করার মতন ব্যাপার আছে কি? কারণ কি তুমি কিন্তু এখনো নিজের কাজ নিজেই করছো, কন্ট্রাক্টরি কাজ কিন্তু করছো না তুমি যে তুমি কাউকে লোক খাটাচ্ছ। তুমি তোমার ট্রেডিংটাই করছো, সবকিছু করছো। আর প্রতিনিয়ত তোমার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু, কারণ নতুন কিছু না কিছু স্ট্র্যাটেজি আসছে, সেগুলোকে তুমি কাজে লাগাতে পারছো। করতে করতে 10 বছর কেটে গেল, এই সময় কেটে গেল, তোমার কাছে পয়সাও হয়ে গেছে। তোমার মধ্যে এখন কি আসবে? নতুনত্ব কিছু, ইনোভেটিভ কিছু করা। কারণ কি? আমি বসলেই তো 1 লাখ টাকা কামাতে পারি এখন। তাহলে তোমার কাছে দুটো জিনিস আসবে, এক শয়তানি বুদ্ধি আসবে যে টাকাটাকে কিভাবে সর্বনাশ করবো, তার একটা বুদ্ধি চলতে থাকবে। আর খরচা করার বুদ্ধি বেড়ে যাবে অনেক কিছু। কেন? বসলেই তো 1 লাখ হয়। তাহলে এই একটা জায়গা আসবে। আর না হলে আমি 1 পাচ্ছি, এটাকে 2 কি করে করা যায়, দ্বিতীয় একটা অপশন তৈরি হবে। এবার 2 করতে গেলে আমার এই মার্কেট তো 2 দিচ্ছে না আমাকে, তাহলে আমাকে অন্য মার্কেটে এন্ট্রি করতে হবে, যে জায়গাটাতে আমি টাকা লাগিয়ে রাখলো দিনে 1 লাখ টাকা হওয়ার জায়গা আমার 20 দিনে 15 লাখ টাকা হচ্ছে, কিন্তু আমাকে ওখানে এঙ্গেজমেন্ট দিতে হচ্ছে না টাইমে। তাহলে ওটা ভেক্টর ডেভেলপমেন্ট হচ্ছে। এই ইনকামের সোর্স গুলো জেনারেট হয় ওইভাবে। কারণ লোক যখন বড়লোক হয়, একটা সোর্স অফ ইনকাম থেকে বড়লোক হয় না, কিন্তু তাকে বড়লোক হতে গেলে 8-10টা সোর্স তৈরি করে ফেলতে হয়, যেখানেও প্যাসিভলি ইনকাম করবে। প্যাসিভলি বলতে কি? মুকেশ আম্বানি রিলায়েন্সের যে কোম্পানিটা আছে, সেই কোম্পানিতেও প্যাসিভ ইনকাম করে এখনো। ওর পরিশ্রম নেই, কিচ্ছু নেই, কিন্তু ওর ব্রেনটা কাজে লাগিয়ে রেখে দিয়েছে, ওই প্রসেসেই হবে। তার পাশে এখনো নতুন করে খাটলো কি? জিও সিমটাকে নিয়ে। ওটাকে খাটাতে ওটাও দাঁড়িয়ে গেছে এখন, জিও সিম নিয়ে আর কোনো চাপ নেই ওর। এখনো করলো রিটেল নিয়ে কাজ করলো, রিটেল এই যে স্মার্ট পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এইসবগুলো করলো। এইখানে ও এঙ্গেজমেন্ট দিচ্ছে এখন ধীরে ধীরে। এইটা যেদিন সাকসেসফুলি হয়ে যাবে, এখান থেকেও সরে যাবে, আবার নতুন একটা পার্ট। তাহলে দেখো ও নতুন নতুন করছে সব রিলায়েন্সে নিয়ে, একটাও কি সেম ব্যবসা? তাহলে আমরা কিন্তু করার সময় কিন্তু এটা করছি না। আমরা কি করছি? এটাকে ছেড়ে দিয়ে অন্য একটা শুরু করছি, অন্যটাকে ছেড়ে দিয়ে আরেকটা শুরু করছি, খুঁজে বেড়াচ্ছি কিছু করার জন্য। আর বেলা যেটা ছিল সেটাকে ছেড়ে দিয়ে বসে আছি। এটাতে হচ্ছে না কেন? এটা না খুঁজে, যেরকম কি রিলায়েন্সের পেট্রোল পাম্প, মুকেশ আম্বানির ব্যাপারে যদি জানো, দেখবে 90 দশকে কিন্তু পেট্রোল পাম্প খুলে ফেলেছিল। তারপরে পেট্রোলের দাম ওর ওখানে বেশি, অন্য পাম্পগুলোতে কম, সরকার রেট দিত, আর ওরটাতে সাবসিডি দিত না গভর্নমেন্ট। তাহলে ওর দাম বেশি ছিল। ওর দোকানে কে অভাবে না পড়লে তেল নিতে যাবে কেউ? কেন? বাজারে ধরো 60 টাকা, ওর ওখানে 70 টাকা, কে যাবে 70 টাকা দিয়ে? যদি খুব ঠেকায় না পড়ে ওর দোকানে যাবে কেউ? তেলটা কিনতে যাচ্ছিল না। ও পুরো ভারতবর্ষে 15,000 পেট্রোল পাম্পকে, ধরো ইনি পেট্রোল পাম্প নিয়েছে রিলায়েন্সের আন্ডারে, ওটাকে ওনাকে টাকা দিয়ে ওই পেট্রোল পাম্পগুলো নিয়ে নিয়েছে, নিয়ে 20 বছর বন্ধ রেখেছিল। তাহলে 15,000 পেট্রোল পাম্প 1 কোটি টাকা করেই ধরো দিয়ে রেখেছে সবাইকে রাফলি। তাহলে 15,000 কোটি টাকা ফেসে গেছে তো, দিয়ে চুপচাপ ফেলে রেখে দিয়েছে। এইবার যখন সরকার থেকে সাবসিডি তুলে দিল পেট্রোলের উপরে, এইবার তো সবার জন্য পেট্রোলের একই দাম, ও তখন ওইগুলোকে সব গেট আপ করে এবার 15,000 পাম্পকে আবার 10 লাখ 15 লাখ টাকা করে লাগাতে হয়েছে তো, রিপেয়ারিং করা টরা দিয়ে দিয়ে নিয়ে আসলো। এখন ওর টোটাল পেট্রোল পাম্প কত? 25,000 পেট্রোল পাম্প পুরো ভারতবর্ষে। এবার 25,000 পেট্রোল পাম্প দিয়ে পেট্রোলটা বিক্রি করছে কি করছে না? পেট্রোল আর ডিজেল ওটা যা বেচছে সব নিজের জিনিস বেচছে না। আগে যেটা পাইকারি দিয়ে দিতে হচ্ছিল, সেটা এখন রিটেলে বিক্রি করতে পারছে কি পারছে না? তাহলে সোর্স অফ ইনকাম কার বাড়ছে? ধৈর্য ধরেছিল বলেই তো এটা হয়েছে। আর যদি ধৈর্য না ধরতো,
20 বছর ধৈর্য ধরেছে কিন্তু টাকা লাগিয়ে রেখে। তাহলে আমরা কি করছি? না টাকা লাগাচ্ছি, না ধৈর্য ধরছি, না এডুকেশন নিচ্ছি, না পজিটিভ থাকছি, কিন্তু আমরা চাইছি বড় লোক হতে। কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে ইনকাম করার জন্য সবার আগে আমাকে মোটিভ নিতে হবে, আমি কিসের জন্য এসেছি এখানে। লং টার্মের জন্য যদি আমি ইনকামের জন্য এসে থাকি, তাহলে আমাকে ধীরে 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 গ্রো করাতে হবে, নাকি ফাটাফাট। কিরকম? এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমাদের অলিম্পিক খেলা হয় না, এশিয়ান গেমস হয়, অলিম্পিক হয়। তো অলিম্পিকের মধ্যে অনেকগুলো ইভেন্ট হয়, তো সাঁতার হয়, তারপরে দৌড় হয়। তো দৌড়ের মধ্যে 100 মিটারের জন্য একজন আছে না দৌড়ের, ওর নামটা কি জানা আছে? 100 মিটার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বোল্ট, উসেন বোল্ট। ঠিক? কোন দেশ থেকে এসেছে? জামাইকা। জামাইকাকে পৃথিবীতে খুঁজে পাওয়া যায় কোথাও? এটা ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা দ্বীপ। কিন্তু ভারতবর্ষ কত বড় একটা দেশ না? এখানে মাঠে গেলে যারা দৌড়ায় তাদের সাথে কথা বললে দেখবে ও সবাই উসেন বোল্টকে হারিয়ে দেবে মুখেই। এমনি তো দৌড়ে হারাতে পারছে না। ওর কাছে ওয়ার্ল্ড রেকর্ড সবকটা রয়েছে তো 100 আর 200-তে। সেই উসেন বোল্ট 100-200 দৌড়াতে পারে, ওকে যদি বলে 42 কিলোমিটার ম্যারাথন দৌড়াতে পারবে? ও পারবে না। কেন পারবে না? কারণ ওর ওই স্কিলটা তো নেই। স্ট্যামিনাটা অত বড় অত নেই, নেই। ওটা হচ্ছে শর্ট টার্ম স্ট্যামিনা। তাহলে তোমাকে উসেন বোল্ট হতে গেলে ওই রকম কামিয়ে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি। কেন? ও সারা জীবন কিন্তু দৌড়াতে পারবে না, ওর এখন কিন্তু আর নেই এরেনাতে। দেখো উসেন বোল্টের বয়স হয়ে গেছে, ও কিন্তু সরে গেছে, এখন নতুন কেউ আসছে। তাহলে ওই জায়গাটা কিন্তু কেউ নেবে, হয়তো রেকর্ড ভাঙতে পারবে না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু 100 মিটারে তো চ্যাম্পিয়ন অন্য কেউ হবে। এইবার ম্যারাথনেও কিন্তু চ্যাম্পিয়ন যে ছিল তাকে ছাড়িয়ে মোরক্কোর একজন ছিল, তাকে ছাড়িয়ে আরেকজন হবে। কিন্তু এই যে ম্যারাথন দৌড়ানোর যে লোকটার যে স্ট্যামিনা আছে, সেটা কিন্তু 100 মিটারে উসেন বোল্টের কাছেও নেই। দেখো উসেন বোল্টের নাম সবাই জানে, যেহেতু শর্ট টার্ম দৌড় ছিল, কিন্তু মোরক্কোর ওই লোকটার নাম কেউ জানে না, যে 42 কিলোমিটার দৌড়ে ফার্স্ট হয়েছিল। তো 42 কিলোমিটার একটা দুটো না তোলে ভাই, এখান থেকে শিয়ালদা দৌড়ে যাওয়া। তো সেই জায়গাটা তো দৌড়ে ফার্স্ট হয়েছে, পৃথিবীর নাম আছে ওর। তো সেই জায়গাটা ওই লোকটাকে নাম কিন্তু কেউ জানে না। কিন্তু ও এখনো যদি বয়স হয়, যদি ওর কোনো কারণে কোনো গাড়ি টাড়ি আটকে যায়, ও ধীরে ধীরে হেঁটে দৌড়ে বাড়ি চলে যেতে পারবে কি পারবে না? উসেন বোল্ট কিন্তু পারবে না। তাহলে কি বোঝালাম এখান থেকে? লং টার্ম প্রসেসে যদি তুমি থাকো, তুমি সবকিছু জিতে যেতে পারবে এখান থেকে। আর যদি শর্ট টার্মে থাকো, তুমি কিছুক্ষণের জন্য হয়তো বড় লোক থাকবে হয়তো, তারপর তোমাকে গরিব হতেই হবে। তাহলে আমাদের ইনকাম করার সময় আমাদের ঠিক করে নিতে হবে, আমি এই ইন্ডাস্ট্রিতে যখন চলে এসেছি, আমার ঘাত প্রতিঘাত সবই থাকবে। এমন নেই যে কোনো জায়গায় ঘাত প্রতিঘাত নেই, কারণ তুমি বাড়ির থেকে এই আসতেই এখানে লেট, তাহলে ঘাত হলো তো। তাহলে এর প্রতিঘাত কি আছে? হবে যে আমার ক্লাসটা যদি শুরু হয়ে যেত। তা ঘাত প্রতিঘাত খালি বাড়ির থেকে এইটুকু আসার মধ্যেই রয়েছে, তাহলে একটা লাইফে আসবে না এরকম কোনো কথা আছে? এবার ঘাত প্রতিঘাত যে সহ্য করে নিল, সে এখান থেকে পয়সা বানিয়ে চলে যাবে। এবার বলি, এখানে এই 5টা লোকের নাম বলি, তার মধ্যে থেকে বিজে কেডিয়ার নামটা আমি বলে দিয়েছিলাম আগের দিন গল্পটা, মনে পড়ছে তো? এই বাচ্চা দুধের পয়সা ছিল না, সেই লোকটার নাম হচ্ছে বিজয় কেডিয়া। এবার রমেশ দামানি, ওর কথা বলেছি, যার 500 খানা শেয়ার দিয়ে গেছিল জন্মদিনে, সেই লোকটা হচ্ছে রমেশ দামানি। এবার তৃতীয় রাকেশ ঝুনঝুনওয়ালার কথা বলে দিই, আমাদের এখানকার বিগ বুল। ওই বিগ বুল কেন হয়েছে? 1985-এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কমপ্লিট করে উনি। ঠিক আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে মানে 1 লাখ ছেলে পরীক্ষা দিলে একজন পাস করে, তাহলে এরকম নলেজ আছে ওনার কাছে এইটুকু। ওই যাওয়ার পরে ওনার মনে হচ্ছে যে ওর বাবা যেহেতু শেয়ার মার্কেটে চাকরি করতো, তাই জন্য ওর মনে হচ্ছে শেয়ার মার্কেটে কাজ করবো। ওর বাবা ওর দাদা সবাই না বলেছিল, কিন্তু বলছে না আমার শেয়ার। দেখ তাহলে জীবনে বিয়ে হবে কিনা সন্দেহ, কেন শেয়ার মার্কেটে কাজ করলে মেয়ে দিত না কারোর বাড়ি, সে দেখা যাবে বিয়ে হয় কি হবে। এরকমও কথা লেখা আছে ওর জীবনীতে। কিন্তু তার মানে আমরা খুব হালকাভাবে নিচ্ছি বিয়ে হবে কি হবে না, ও কিন্তু এটা জেনে এসছে মার্কেটে ওর বিয়ে নাও হতে পারে, এমন ইন্ডাস্ট্রিতেও যাচ্ছে। সেই জায়গাটাতে গিয়েও 5 লাখ, 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা আর 50,000 টাকা তিনজন থেকে ধার নিয়ে 5 লাখ টাকা দিয়ে মার্কেটে ঢোকে 1985-এ। তাহলে তখনকার 5 লাখ এখনকার কত হবে? 25 থেকে 30 লাখ, মিনিমাম 5 গুণ তো হবে। তাহলে ওই 30 লাখ টাকা নিয়ে ও 1-1.5 বছরের মধ্যে ওটাকে সুন্দরভাবে গুছিয়ে ওটাকে 73,000-এ নিয়ে এসেছিল প্রফিট করে। তাহলে লাভে ছিল না লসে ছিল? লাভে ছিল। 5 লাখ টাকাটা 73,000 হয়ে গেছে লস তো। সেই 73,000টা ও এইভাবে আজ কিনছি বেচছি করতে করতে ও 73,000-এ নামিয়ে দিয়েছে। লাভ হচ্ছে লস হচ্ছে করতে করতে এই জায়গায় নেমে গেছে। এইবার তখন সেন্সেক্স ছিল 1100 পয়েন্টে। সেন্সেক্স কততে ছিল?
1100 পয়েন্ট। এখন সেন্সাস কত পয়েন্টে আছে? 86,000। বুঝতে পারছো কত পয়েন্ট বেড়েছে? 86 গুণ বেড়ে গেছে তো। তাহলে সেই জায়গাটাতে দাঁড়িয়ে উনি তখন মাথায় আসলো যে এইভাবে চলবে না শেয়ার মার্কেটে। আর এখন যেরকম ইউটিউব আছে, এইট্রল আছে, তখন কি ছিল 80 সালে? না। কম্পিউটারই ছিল না, তো ইউটিউব কি থাকবে? তখন উনি বুঝলো যে মাল কিনে রাখতে হবে, তাহলে পয়সা হবে। এবার উনি টাটা টি বলে একটা কোম্পানি আছে, সেই টাটা টি কোম্পানিটার দাম 1 টাকা 65 পয়সা ছিল, সেই দামে উনি 73,000-এর শেয়ার কিনে বসে আছে। 73,000 টাকা দিয়ে 1 টাকা 65 মানে 2 টাকা দিয়ে ধরো, তো 37,000 শেয়ার কিনে নিয়েছে। এবার এই 37,000 শেয়ার কিনে রেখে দিয়েছে। 3 মাস 4 মাস পরে বাজেট বেরিয়েছে, আমাদের দেখবে ফেব্রুয়ারি মাসের বাজেট বেরোয়, সেই বাজেটের পরে রাত্রিবেলা 9টার সময় মার্কেট খুলেছে, ওর শেয়ারটার দাম হয়ে গেছে 100 কত টাকা। 4 মাস পরে 2 টাকার শেয়ারটা, ঠিক আছে। এবার যার যার থেকে ধার নিয়েছিল সবার টাকা ফেরত করে দিয়েছে, টাকা তো হয়ে গেছে। 73টা এখন কগুণ হয়ে গেছে? 50 গুণ হয়ে গেছে তো। এবার সবার দেনা টেনা মিটিয়ে দিয়ে আবার ওর কাছে 7-8 লাখ টাকাই রয়ে গেছে সব। এবার ওই 7-8 লাখ টাকা দিয়ে ও একটা জিনিস বুঝেছে, কিনে রেখে দিলে পয়সা হবে। আর ও রোজ কেনা বেচা করে না, করতে করতে প্রসেস হলো। তারপরে 1991-এ হর্ষদ মেহতা ঘটনা ঘটলো। তো হর্ষদ মেহতার ঘটনাতে কি ঘটেছিল একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে বুঝবে। এসিসি সিমেন্ট নাম শুনেছো তো? যেটা এখন আদানি কন্ট্রোল আছে। ওই এসিসি সিমেন্টের দাম ছিল 240 টাকা তখন, 91-এর আগের কথা বলছি। তো ওর মালিককে বলেছিল যে আপনার জন্মদিনের মধ্যে এটাকে 10,000 করে দেবো। মালিক যে ছিল এসিসির মালিক, তাকে বলছে আপনার জন্মদিনের মধ্যে এটা 10,000 করে দেবো 240 টাকা শেয়ারটাকে, কিন্তু শর্ত একটাই, আমার কাছে 12% স্টেক দিতে হবে আপনার কোম্পানি। এখন তখন 240 টাকা রেটে 12% শেয়ার নিজের কাছেও নেয়। সেই সংখ্যাটা কত? প্রায় 65 লাখ শেয়ার। কোম্পানি 65 লাখ শেয়ার নিজের কাছে নিয়ে নেয় উইদাউট পেইং এনি পেমেন্ট। একটা পয়সা দেয়নি 240 করে 65 লাখ শেয়ার, খালি ভরসার সাথে যে আমি আপনাকে এই টাকাটা তুলে দেবো। দিয়ে তখনকার সময় অনেকগুলো স্টক এক্সচেঞ্জ চলতো, আমাদের যেরকম এখন এনএসসি বিএসসি চলে, তখন ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, বম্বে, ম্যাড্রাস, পাটনা, পাঞ্জাব, এরকম অনেক স্টক এক্সচেঞ্জ চলতো, 11-12খানা স্টক এক্সচেঞ্জ চলতো। এবার সব স্টক এক্সচেঞ্জে ওই 65 লাখ শেয়ারকে দাঁড় করিয়ে দেয়, অল্প 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 করে সব এক্সচেঞ্জে দিয়ে দেয়, অনেকগুলো হয়ে গেছে। এবার প্রত্যেক দিন ওরই লোক কেনে আর ওরই লোক বেচে, বোঝা গেল? পাটনাতে তোমাকে দায়িত্ব দিল, পাঞ্জাবে ওকে দায়িত্ব দিল, কলকাতাতে এনাকে দায়িত্ব দিল, এরকম করে সব লোকের মধ্যে প্রত্যেক দিন 5,000 শেয়ার বেচা কেনা শুরু করে দিল নিজের মধ্যে। একজন কিনছে, আরেকজন বেচছে, আরেকজন বেচছে, আরেকজন কিনছে, এই চলছে। এইবার লোকের চোখের নজর পড়ছে কি পড়ছে না, এসিসি এত লাফালাফি করছে রোজ, কি হচ্ছে? এইবার এই দেখে এবার লোকেদের এন্টারটেনমেন্ট শুরু হয় ওখানে, বোঝাতে পারলাম ব্যাপারটা? এন্টার করা শুরু করলো। এবার এখন অব্দি তো আমার লোকরাই করছিল, এইবার ও গিয়ে এবার যখন সবার চোখে পড়ছে, আরে এসিসি প্রত্যেক দিন 5,000 10,000 শেয়ার কেনা বেচা চলছে, তো তখন সবার নজর পড়ছে, আরে এসিসি কেনা উচিত, কারণ 240 থেকে 370 হয়ে গেছে 10 দিনের মধ্যে। এবার এতটা বাড়া দেখে প্রায় 50% বেড়ে গেছে, এই দেখে সবাই কেনা শুরু করছে। এবার ওরা কিন্তু সেই প্রসেস চালিয়ে যাচ্ছে, 370 দিয়ে, 400 দিয়ে, 500 দিয়ে, 700 দিয়ে, 2 মাসের মধ্যে 700 হয়ে গেছে, তাহলে 3 গুণ হয়ে গেছে তো। এইবার এসিসির মালিকের মনে হচ্ছে যে কাজটা হলেও হতে পারে, এবার 10,000 হয়ে যাবে, কি হবে না। এইবার ঠিক জন্মদিনের আগের দিন 9,970, তাহলে জন্মদিন কি 1 বছরের মাথায় আসবে একবার, আমি ধরে নিলাম। তাহলে 1 বছরে 240 টাকাটা 10,000, ভাবো তুমি, আকাশে ছুড়ে দিয়েছে তো। এইবার ওই পরে 91-এ মানে হর্ষদ মেহতা থাকলে আজকে হয়তো এই এনএসসি টেনএসসি হয়তো হতো কি হতো না জানি না, কিন্তু আমাদের দেশের শেয়ার মার্কেট অনেক ভালো থাকতো। লোকটাকে মেরে ফেলা হচ্ছে কায়দা করে। এর মধ্যে নাম শুনবে আগামী দিনে, মানু মুন্দ্রা সব আছে, যারা সব এটাকে নেগেটিভ মার্কেট চালায় মার্কেটের মধ্যে। তো এইবার সেই ওই জায়গাটা পৌঁছে দেওয়ার পরে এসিসির মালিক ওই 65 লাখ শেয়ারের একটা পয়সা ওর কাছ থেকে নেয়, ওকে ওটা ফ্রিতেই দিয়ে দিচ্ছে। কেন? ওর কাছে যা শেয়ার ছিল সেটার দাম কখন হয়েছে, এবার জীবনে তো হতো না। এইবার এসিসির মালিক কি করেছে, ওই সময়
ওর 71% মালিকানা ছিল, তো এখানে 12% ওকে দিয়ে দিয়েছে, তার মানে 59 ছিল, ও আরো 18% বেচে দিয়েছে বাজারে, ওই রেটের কাছাকাছি 7,000 8,000 9,000 এর রেটে বেচে দিয়েছে, দিয়ে ওটা খালি করে নিয়ে ওর জায়গাটা পুরো ভরে নিয়েছে নিজের ঘরটা। সেই অ্যামাউন্টটা হয়েছিল খালি এসএসসির মালিকের কাছে ওই কটা মাসের মধ্যে, মানে 1 বছরের মধ্যেই ধরো টোটাল অ্যামাউন্ট হয়েছিল 37,000 crores। 240 টাকা শেয়ারের দাম ছিল, টোটাল 6,000 কোটি, আর ও খালি প্রফিট বার করে নিয়েছে 37,000 কোটি। বুঝা গেল? দিয়ে ওর এটা ছেড়ে ওর 23% মালিকানা রেখে দিয়েছে, আর বাকি সব বেচে দিয়েছে। এবার বেচার পরে কারা কিনে ফেসেছে? জনগণরা কিনে ফেসেছে। ওই যখন মার্কেট দুদিন বন্ধ এইসব করে টোরে হর্ষদ মেহতা ধরা পড়লো, মার্কেট পুরো ক্র্যাশ করলো 91-এ। এটা বড় রকমের। কিন্তু হর্ষদ মেহতা একটা কথা বলে গেছিল 91-এ, শেয়ার কিনে শেয়ারের উপরে দাম লাগিও না, কেন ইন্ডিয়াকে, পয়সা বানিয়ে দেবে ইন্ডিয়া আপনাকে। কথাটা 91-এ বলে গেছিল। 2025 মানে কতগুলো বছর হয়ে গেল? 34 বছর। আজকে কেন বলে গেছে দেখো, মোদি কিন্তু প্রমাণ করে দিচ্ছে। এখন ইন্ডিয়াতে পয়সা লাগাতে বলছে, দেখো ইন্ডিয়াতে সব দেশের লোকরা আসছে কি আসছে না? আমি তুমি কি শেয়ারে পয়সা লাগালে একটা শেয়ার বাড়বে কমবে এটা চলবে, ইন্ডিয়াতে পয়সা লাগালে ইন্ডিয়াতে পয়সা কমবে? আর তার মেন কারণটা কি? চারপাশে দেখো ইনফ্রাস্ট্রাকচার কিরকম ডেভেলপমেন্ট হয়েছে, গ্রো করছে কি করছে না? আগে কতগুলো এয়ারপোর্ট ছিল, এখন কতগুলো এয়ারপোর্ট আছে। আগে এয়ারপোর্টে কারা প্লেনে উঠতে? বড় লোকের। এখন সবাই উঠছে কি উঠছে না? এখন বন্দে ভারত একটা ট্রেন বেরিয়ে গেছে, তো এখন স্লিপারও ছাড়ছে বন্দে ভারত। তারপরে কি আর কয়েকদিন পরে আসবে বুলেট ট্রেন। তাহলে ইন্ডিয়া গ্রোথ স্টোরি কত স্ট্রং হচ্ছে বোঝা যাচ্ছে। আগে আমেরিকা যা বলতো চুপ করে মাথা করে শুনতো, এখন আমেরিকাকে ইন্ডিয়া ধমকাচ্ছে। তাহলে 34 বছর আগে হর্ষদ মেহতা বলে গেছে পয়সা লাগাও ইন্ডিয়াতে, তাহলে ওর ব্রেন ভালো ছিল না আমাদের ব্রেন ভালো? তাহলে ও যদি বেঁচে থাকতো বা বেঁচে বাঁচিয়ে রাখা হতো, আজকে ইন্ডিয়ার গ্রোথ স্টোরি অন্যরকম হতো কি হতো না ইন্ডাস্ট্রি? তাহলে সেই রকম ব্যাপারে রাকেশ ঝুনঝুনওয়ালা আজকে যখন মারা যায় তখন 63,000 crores এর মালিক ছিল, ওই 5 লাখ টাকা নিয়ে। তাহলে কি করতে হবে? এডুকেটেড হতে হবে, আর লাইফ টাইম এখানে থাকতে হবে সেটা। এইবার এতগুলো কথার পরে শেষ কথাটা আজকে বলবো, সেটা হচ্ছে ওয়ারেন বাফেটের কথা। ওয়ারেন বাফেট হচ্ছে পৃথিবীর সবার বড় লোক, যে শেয়ার মার্কেট থেকে টাকা কামিয়েছে। ওয়ার্ল্ডে প্রথম 6 জনের মধ্যে পড়ে বড় লোক। তারা বুঝতে পারছো শেয়ার মার্কেটে কি রকম পয়সা বানানো যায়? ওর নামটা হচ্ছে ওয়ারেন বাফেট, ইউএস এর লোক। ও এখন নাই করে হচ্ছে এইটার মালিক। 25 লাখ crore। সরি, 225 লাখ crore। তাহলে মার্কেটের অপরচুনিটি জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে তো। ওনার বক্তব্য হচ্ছে তুমি টাকা 3 বছরে ডবল করো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে টাকা 3 বছরে ডবল করো, ঠিক? হেলদি থাকো। রেগুলার ইউজড প্রোডাক্ট কোম্পানিগুলোতে টাকা লাগাও। এই হচ্ছে 3টে পজিটিভ পয়েন্ট। আর ফোকাস থাকো। এই 4টে পয়েন্টের উপরে ওয়ারেন বাফেট দাঁড়িয়ে আছে। এগুলো সবাই জানি আমরা, কি এমন আলাদা কথা বললো? ডিফারেন্স গুলো এখন বুঝতে পারবে ও কেন এত বড় লোক হতে পেরেছে। এখানে একটা পয়েন্ট লেখা রয়েছে হেলদি থাকো, তাই না? হেলদি থাকো জিনিসটা কি? সবাই হেলদি থাকতেই তো চাই আমরা, থাকিও তো। তাহলে এই ওয়ার্ডটা কেন ইউজ করলো নি বলো তো দেখি।
বলতে পারবে? এই জায়গাটা একটু বোঝো। এবার লেখালেখি সব বন্ধ করে দাও, পুরো ব্যাপারটা বোঝো, লাইফ পাল্টে যাবে নিজেদের। ওয়ারেন বাফেট বলছে যে হেলদি থাকো ওয়ার্ডটা মানে কি? সুস্থ থাকো। সুস্থ থাকা মানে কি? লং লাইফ হবে কি হবে না? এইবার ওয়ারেন বাফেটের বয়স হচ্ছে 86, আর আমাদের ঝুনঝুনওয়ালার বয়স হচ্ছে গিয়ে 63, মারা গেছে। তাহলে হেলদি কি ঝুনঝুনওয়ালা ছিল? না। ও কিন্তু মরার আগে ইন্টারভিউতে দিয়েছে যে আমি আমার লাইফটাকে নিয়ে ছেলে খেলা করলাম। কেন? হেলদি ছিল না, এই জন্যই বলতে বাধ্য হয়েছিল। এবার ডিফারেন্সটা বোঝো, এখানে 23 বছরের একটা গ্যাপ হয়ে গেছে না? এই গ্যাপটাকে বোঝাচ্ছে এখন, বুঝে নাও। লেখালেখি কাজ পরে করো। ধরো 12 বছর বয়সে ওয়ারেন বাফেট মার্কেটে এন্ট্রি করেছে, আর 27 বছর বয়সে ঝুনঝুনওয়ালা এন্ট্রি করেছে। তাহলে ওয়ারেন বাফেট আগে এন্ট্রি করে গেছে। এইবার প্রতি 3 বছরে ডবল মানে 15, 18, 21, 24, 27, 30, 33, 36, 39, 42, 45, 48, 51, 54, 57, 60, 63, 66, তারপরে হচ্ছে গিয়ে 69, 72, 75, 78, 81, 84, 87, তাই তো? এটা বয়স লিখলাম কিন্তু ওয়ারেন বাফেটের। প্রতি 3 বছরে ডবল হয়েছে তো। তাহলে এইখানে আমি 10 টাকা আমি ডবল করছি, আমি 10 টাকা দিয়ে বলছি, তাহলে ডিফারেন্সটা বোঝাতে পারবো। এখানে কত হয়েছে? এখানে এখানে 1.5 লাখ ধরলাম, 150 টাকা ধরলাম, 300, 600, 1200 জায়গায় 1000 ধরলাম, 2000, 4, 8, 15,000 ধরলাম, 30,000, 60,000, 1,20,000 মানে 1 লাখ ধরলাম, 2, 4, 8, 16, 32, 64 মানে 60 ধরলাম, 120 লাখ কিন্তু হয়ে গেছে এখন। তারপরে 2,40,000, তারপরে 4,80,000, 10 লাখ ধরলাম আমি। 87 সালে গিয়ে 10,000টা 10 লাখ হয়ে যাচ্ছে, 1 লাখ গুণ হয়ে গেছে তো। হ্যাঁ, তাহলে উনি কেন বড় লোক বুঝতে পারছেন? সময়টা দিয়েছিল তো, হেলদি ছিল বলে তো। এবার ঝুনঝুনওয়ালার ব্যাপারটা দেখো, এন্ট্রি টাইমে হয়নি তো, 27-এ করেছে উনি। 27 থেকে 30, 30 থেকে 33, 36, 39, 42, 45, 48, 51, 54, 57, 60, 63 চলে গেছে তো। তাহলে ওনার 100 টাকা নিয়ে চলুক, 10 গুণ বেশি টাকা নিয়ে মার্কেটে ঢুকেছে উনি। 100টা 200, 400, 800, 1500, 3,000, 6,000, 10,000, 20,000, 40,000, 80,000, 1,60,000, 3,20,000। 100 টাকাটা 32 গুণ হয়েছে, 320 গুণ হয়েছে, আর ওনার টাকাটা 1 লাখ গুণ হয়েছে। পয়সা কি কামিয়েছে? এইবার এইটা তো একটা পার্ট হলো তো। তাহলে ওয়ারেন বাফেটের কথাগুলো রেগুলার ইউজ প্রোডাক্ট, মানে আমরা কি ইউজ করি? দাঁত ব্রাশ করে প্রত্যেকেই, খাবার সময় তেল খেতে হয় আমাদের প্রত্যেককেই, সবজি খেতে হয় আমাদেরকে প্রত্যেককেই। এইরকম জাতীয় যে কোম্পানিরা আছে তাদের মধ্যে আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, কেন এগুলো রোজ কনজিউম হবে। খেয়াল করতে পারছি? আমি ফ্লাইটের কোম্পানি একটা যদি কিনি, ফ্লাইট ব্যবসা কালকে বন্ধ হয়ে যেতেই পারে, আমার গ্রোথ শেষ হয়ে গেল। কিন্তু দাঁত মাজা বন্ধ হয়ে যাবে, আমি ভিখারি হয়ে গেছি, দাঁত মাজা কি বন্ধ করব না? তাহলে কলগেটের ব্যবসাটা চলবে কি চলবে না? আমি সুস্থ থাকবো না, ওষুধ খাবো কি খাবো না? ওষুধের ব্যবসা চলবেই চলবে। তো এরকম রেগুলার যেটা ইউজ হয় সেই কোম্পানির সাথে আমাকে যুক্ত থাকতে হবে। তাহলে তৃতীয় পয়েন্ট, আর আমার নড়ালে চলবে না, ভাই আমি এখানে পারছি না, আমি সরে যাই, অন্য জায়গায় যাই, এই কথা বললেও চলবে না। এইবার মেন ডিফারেন্সটা আমি এখন তোমাকে বোঝাচ্ছি। দেখো, এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেছে তো। যত লম্বা সময় আমি থাকবো তত বেশি পয়সা এখান থেকে বানিয়ে বেরোতে পারবো।
এখানে দেখো 10 গুণ বেশি পুঁজি নিয়ে ঢুকেছে, তাও কিন্তু ওর সামনে বানাতে পারেনি। কারণ ওনার যখন 63 তখন ওটা 3.2 লাখ, যখন এনার 63 এটা তখন কত ছিল খেয়াল করে দেখো তো, আবার চেক করে দেখি। এখানে ওয়ারেন বাফেট কি 12 বছর 12 বছর বয়সে এন্ট্রি করে গেছিল মার্কেটে। 12 বছর বয়স, নাবালক সেই অবস্থা। ঠিক তো? তাহলে দেখো এইবার দেখো আমাদের এই ঘরের ওই বয়সগুলোকে ক্যালকুলেট করে নিজেদের। তোমরা কত এন্ট্রি করে গেছো? 19। তাহলে তোমাদের কাছে এই জায়গাটাতেই রয়ে যাচ্ছে না তোমরা এখন? একদম। আর তুমি যদি এই বছর অবধি বাঁচো, রিটায়ারমেন্ট বয়স অবধি, তাহলে দেখো তো কখন করতে পারবে টাকাকে। কি বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে তোমাকে টাকা 3 বছর ডবল করার পদ্ধতিটাই তো শিখতে হবে খালি। আর কি করতে হবে? সুস্থ থাকতে হবে। আর কি করতে হবে? এমন কোম্পানির সাথে থাকতে হবে যেগুলো প্রত্যেকদিন ইউজ হয়। আর এমন জিনিস করতে হবে যে আমি এখান থেকে নড়বো না, যে দুনিয়া যাই বলে দিক, আমার বাবা বললেও আমি সরবো না এখান থেকে। ঘর থেকে বার করে দেবে, বেরিয়ে যাবো, কিন্তু আমি এখান থেকে সরবো না। এই তো 4টে পয়েন্ট। এইবার ডিফারেন্সটা দেখাচ্ছি কোন জায়গায়। এখান থেকে এখানে ডবল হয়েছে তো টাকাটা, এখান থেকেও ডবল হয়েছে তো এখানে, কিন্তু দুটো জায়গার মধ্যে ডিফারেন্স আছে। এখানে দেখুন, এটা লিখবেন পরে দাদা। এইখান থেকে এখানে ডবল হয়েছে না টাকা, এখান থেকেও তো এখানে ডবল হয়েছে টাকা, এখান থেকে এখানে ডবল হয়েছে, আর এখান থেকে এখানে ডবল হয়েছে তো, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স আছে অনেক বড়। সেই ডিফারেন্সটা আজকে বোঝাচ্ছি। কিরকম? যখন এখান থেকে এখানে বড় ডবল হয়েছিল তখন 10 টাকাটা 20 টাকা হয়েছিল না, আর যখন এইটার থেকে এখানে হয়েছে তখন 5 লাখ টাকাটা 10 লাখ টাকা হয়েছে। হ্যাঁ, ওই ফোল্ড বেড়ে গেছে, বেড়ে গেছে না? ফোল্ড বেড়ে গেছে। তাহলে এই 10 টাকাকে 20 টাকা হওয়াতে আমার মধ্যে কিছু চেঞ্জেস আসেনি কিন্তু না, কিন্তু 5 লাখ টাকাটা পরে 3 বছরে 10 লাখ হয়ে গেছে। তখন ওটা মাল্টিপল ভলিউম এসে গেছে। বুঝতে পারছি। এইবার এটার পিছনে যদি একটা কোটি লেগে যায় তাহলে আরো বাড়ে। বুঝতে পারছি কেন কোটি লাগবে। কেন এখানে 10 এর জায়গায় তো আমি 10,000 দিয়ে কাজ করব, তাহলে এখানে 10 লাখের পিছনে 3টে শূন্য লাগবে কি লাগবে না? তাহলে 10 কোটি হলো কি হলো না? বোঝো ব্যাপারটা, সংখ্যাটা কিরকম পাল্টে গেল। যদি আমি এখানে 1 লাখ নিয়ে এন্ট্রি নিই মার্কেটে, তাহলে এটা কত হবে? 100 কোটি হলো কি হলো না? জিনিস এইটা ছিল বোঝার আজকের ক্লাসে। তার মানে ওই সহজ ভাষায় বলতে গেলে প্রিমিয়ামের অ্যামাউন্ট বাড়াতে হবে। ওটা এখনই বাড়াতে হবে, আগে আমাকে ঠিক করতে হবে। 3 বছর ডবল করা শিখতে হবে, বোঝার স্বার্থে 3 বছর ডবল করা শিখতে হবে, তারপরে আমাকে ক্যাপিটাল বাড়াতে হবে। আপনার সাথে আমার প্রথম যেদিন আলোচনা হয়েছিল কি বলেছিলাম? 13 লাখ টাকা নিয়ে আসুন। লেখা আছে, আমি সেটার ব্যবস্থা করছি। 13 লাখ টাকা নিয়ে আসুন। আপনি যতদিনে ক্লাস কমপ্লিট করে দেবেন আপনার হাতে আমি আবার 13 লাখ টাকা তুলে দেবো উইথ লোকের টাকা রিটার্ন করে দিয়ে। তাহলে আপনার কাছে পুঁজি তো 13 লাখ হয়ে গেল। আপনার এতগুলো সময় চলে গেছে ধরুন, আপনি তখন এখান থেকে জার্নি করতে পারবেন। এবার আপনি কতদিন বেঁচে থাকবেন এটা আপনিও জানেন না, আমিও জানি না, কেউ জানে না। যদি আমি এই 53 থেকে এই যে 51 থেকে যদি আমি 60 63 অবধি বাঁচি, তাহলেও কিন্তু আমার 13 লাখ টাকাটা অনেকগুলো ফোল্ড হয়ে যাবে। কি আমি কিন্তু এই ক্যালকুলেশনটা ওনাকে আমি প্রথম দিন বুঝিয়ে দিয়েছিলাম। আমি বলছি আমি রাফলি একটা কথা। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাকেই বোঝাটা হচ্ছে মেইন কাজ আমাদের। ওই চার্ট দেখবো, বুঝে যাব, ট্রেড নিয়ে নেবো, ওইটার কাজ না আমাদের। ওইটা কি বলতো, রান্না করতে হবে, তো রান্নার প্রসেসটা জানতে হবে। কিন্তু আমি হোটেলে গেলে তো খেতে পাবো, পাবো কি পাবো না? আমার একটু পয়সা তো বেশি যাবে। বাড়িতে রান্না করে খেলে হয়তো 100 টাকায় হতো, ওটাই 500 টাকায় খেতে হবে। এর তো বেশি না, খাওয়া তো পাবো। বিরিয়ানি খাবো না, আলু সিদ্ধ ভাত 80 টাকায় খেতে পাবো প্লেন ভাবে। তাহলে আমার রান্না শিখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তো প্রথমে। কিন্তু রান্নাটা শিখে রাখলে কি হবে, আমি রোজ রোজ তো হোটেলে খাবো না। রান্নাটা শিখে রাখা মানে কি আমি রোজ হোটেলে খাবো না। আজকে অপরচুনিটি নেই, আমি খেয়ে আসলাম, কিন্তু রোজ কি আমি হোটেলে খাবো? কি খাবো না। আমি রান্না শেখা থাকলে আমি এখানে করে নেবো। ঠিক ওই রকম করে আমি শেয়ার মার্কেটটা শিখছি এই কারণে যে আমি রোজ হোটেলে খাবো না, গিয়ে আমি রোজ লোকের কাছে পয়সা দিয়ে রাখবো না, আমার পয়সা আমিই বাড়াবো। কারণটা কি, আমি এই 4টে পয়েন্টের মধ্যে ফোকাস থাকবো, আর কোথাও যাবো না আমি চেঞ্জ করে। এই জন্য দেখবে আমরা ট্রেড করি গোল্ডের উপরে। দেখো তো গোল্ডের প্রয়োজন আছে কিনা। তাহলে রেগুলার ইউজ প্রোডাক্ট আছে কি নেই। আর এমন একটা প্রোডাক্ট পুরো পৃথিবী একদিন বলতে পারে যে আমরা দাঁত মাজবো না, হতে পারে, কিন্তু ইকোনমি কিন্তু দাঁড়িয়ে আছে সোনার উপরে। আজকে ভারতের টাকা, আমেরিকার ডলার, ইউরোপের ইউরো,
যা যে কোনো দেশে তো একটা কারেন্সি ও দাঁড়িয়ে আছে সোনার উপরে, তাহলে সোনাটা প্রয়োজনীয় জিনিস, আমরা কিন্তু এই জন্য সোনার উপরে কাজ করি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।